ওকে, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ। তো আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে ঢুকছি। তো এখানে তোমাদের পড়তে দেওয়া ছিল ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ডের শিটের কিছু অংশ এবং সাথে সাথে ব্রিফ এবং শর্ট কোশ্চেন্স আনসারগুলো। তো কী অবস্থা, তোমরা বাসায় কি পড়েছো? জি স্যার। আচ্ছা। জি স্যার। আর এদিকে সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার, এটার কী অবস্থা? তো যেহেতু গতকাল পর্যন্ত চ্যাপ্টার 6 পর্যন্ত পড়ার কথা ছিল, তো আমি নতুন একটা চ্যাপ্টার এখন দিয়ে দিচ্ছি। 7 নম্বর চ্যাপ্টারটা তোমরা একটু পড়ে ফেলবা। আচ্ছা, তাহলে ওটা দিলাম হচ্ছে 15 তারিখ পর্যন্ত সময়, এর ভিতরে তোমরা একটু পড়ে নিবা। আচ্ছা, তো আসি আমরা আমাদের ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পিরিয়ডের। প্রথমত যে শিটগুলো আমি দিয়েছিলাম যে ওল্ড ইংলিশ পিরিয়ডের জন্য এবং মিডল ইংলিশ পিরিয়ডের জন্য আলাদা আলাদা করে, সেটা নিশ্চয়ই তোমরা দেখছো। আচ্ছা, তারপরে ওখানে পড়ার পর যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি, কোনো সমস্যা আছে কি না। বলো, প্রথমে ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে কোনো প্রবলেম আছে কি না, বলো। পড়েছো তো সবাই নাকি? যদি পড়ে থাকো তো কোনো প্রবলেম যদি থাকে, যদি কোনো বিষয়ে সমস্যা থাকে একটু বলো। হুম। কোনো ওয়ার্ডের বা কোনো প্যারাগ্রাফের বা কোনো অংশের যদি থাকে সেটা একটু আমার সাথে শেয়ার করো। নাহলে দু একটা কোশ্চেন আমি এখান থেকে ধরবো, দেখি তোমরা পড়েছো কিনা সেটা জানার জন্য। হুম। এইটা তো এখন শেষের দিকে, কনক্লুশনের আগে একটা প্যারা, এটা তো পড়াতে। এটারই কনক্লুশনের জি স্যার, কনক্লুশন আগে প্যারা। এই প্যারাটা। জি স্যার, জি স্যার। হুম। আচ্ছা, তো মেনলি হচ্ছে যে মানে হচ্ছে তোমার অ্যাংলো সেকশন পিরিয়ডের যে বিষয়গুলো এসেছিল সেগুলোর ভিতরে একটা পরিবর্তন আসলো নরমান কনকোয়েস্টের মাধ্যমে। তো নরমান কনকোয়েস্ট মেনলি কেন বলা হচ্ছে বলো তো? নরমান কেন বলা হচ্ছে, নরমান কনকোয়েস্ট কেন বলা হচ্ছে? নরমানদের জয় বা বিজয়, এটা বলতে আমরা কি বলতে চাচ্ছি? কেন নামটা হলো বলো তো, বলতে পারবা কেউ? হুম। না স্যার। এখানে তো লেখাই আছে, এই যে এখানে তো লেখাই আছে, হ্যাঁ? এটা মানে এই কনকুয়েস্টটা করেছিল কে? উইলিয়াম দ্য কনকুয়েরার, ডিউক অফ নরম্যান্ডি, তাই তো? এই যে নরম্যান, এরা ছিল কি নর্থম্যান বলা হচ্ছে। ভিডিও ক্লাসটা যদি দেখে থাকো তাহলে তোমরা বুঝতে যে ওখানে আসলে কি বলা হয়েছে। হ্যাঁ, নর্থম্যান। নর্থম্যান কেন বলা হচ্ছে? কারণ নর্থ থেকে আসা এরা, তাই তো? আর নর্থম্যান মানে আমরা নর্থ বলতে কোন ইউরোপের কোন কান্ট্রিগুলোকে বুঝি বলো দেখি? নর্থ বলতে কোন কান্ট্রিগুলোকে বুঝি আমরা? গতদিন আমরা মনে হয় আলোচনা করেছিলাম যে স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে, তাই না? দেখো এখানে, এই যে দেখো, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, এই দেশগুলোকে বোঝায়। কারণ ইংল্যান্ড কোথায়? দেখো, ইংল্যান্ড হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, ম্যাপে এই যেখানে হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে? আর এখান থেকে আসা মানুষগুলো, এই যে সুইডেন, নরওয়ে, সুইডেন, তারপর হচ্ছে ডেনমার্ক, হ্যাঁ, ডেনমার্কদের ড্যানিশ বলা হতো, তাই না? দেখো, এটা হচ্ছে কি নর্থ, দেখো নর্থ সি, এইটাকে নর্থ সি বলা হয়, উত্তর, এই যে আর্কটিক ওশান যেটা। তো এইখানে এই যে দেশগুলো সেগুলো হচ্ছে নর্দার্ন কান্ট্রিজ,
তো এখান থেকে যারা এসেছিল তাদেরকে বলা হয় নর্থ ম্যান, হ্যাঁ, মানে নর্থের মানুষেরা। আর সেটাকে সংক্ষেপে নর্থ ম্যানটা হয়ে গেছে কি নরম্যান। হ্যাঁ, তো এই নরম্যানদের তিনি রাজা ছিলেন, দেখো এই যে ডিউক অফ নরম্যান্ডি, হ্যাঁ, এখানে একটা দেশ ছিল নরম্যান্ডি নামে, তার রাজা হচ্ছে কি উইলিয়াম দ্য কনকুয়ারার। তিনি মেনলি অ্যাংলো স্যাক্সন কিং যে ছিল হ্যারোল্ড দ্য সেকেন্ড, তাকে পরাজিত করে, হ্যাঁ, অ্যাট দ্য ব্যাটল অফ হাস্টিংস। তাহলে হাস্টিংসে একটা যুদ্ধ হয় অ্যাংলো স্যাক্সন এবং অ্যাংলো নরমানদের মধ্যে, ঠিক আছে। তো এই যুদ্ধে অ্যাংলো স্যাক্সনের যে রাজা ছিল সে পরাজিত হয় এবং তাকে পরাজিত করে তিনি ইংল্যান্ডের শাসন কি করলেন, মানে ইংল্যান্ডকে দখল করে নিলেন। এবং এখানে তাহলে নরমানদের দখলের মাধ্যমে ইংল্যান্ডে একটা নতুন ধারা শুরু হলো, ঠিক আছে। তো তাই বলছে নরমান রুল ইন্ট্রোডিউস আ নিউ অ্যারিস্টোক্রেসি দ্যাট স্পোক ওল্ড নরমান ফ্রেঞ্চ অ্যান্ড ব্রট উইথ ইট কন্টিনেন্টাল ফিউডালিজম অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস। তাহলে একদিকে তো অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের পিপলরা যা ছিল সেগুলো তো থাকলোই, তার সাথে এই যে নরমানরা নতুন কালচার নতুন ভাষা এখানে নিয়ে আসলো, নিয়ে এসে কি মানে একটা পরিবর্তন হয়ে গেল, তাই না, একটা নতুন সৃষ্টি হলো, পুরনো এবং নতুনের মিশ্রণে একটা নতুন ধারা চলতে শুরু করলো বা শুরু হলো এই ইংল্যান্ডে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে আহ, দেখো যে কেন এখানে সেটা, হ্যাঁ, যে দ্য নরমান কনকুয়েস্ট ব্রট অ্যাবাউট আ র্যাডিক্যাল শিফট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ কি একদিকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের পিপলেরা এক ধরনের ভাষা ব্যবহার করতো, তারপর যখন নরমানরা আসলো সেখানে কেউ নরওয়েজিয়ান, কেউ হচ্ছে সুইডিশ, কেউ ড্যানিশ, হ্যাঁ, এরা বিভিন্ন ভাষা কিন্তু আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রবেশ করতে শুরু করলো। তাই বলছে দেখো অ্যাজ ওল্ড ইংলিশ অ্যাবজর্ব এলিমেন্ট অফ ওল্ড নরমান ফ্রেঞ্চ। তাহলে বলা হচ্ছে যে এই যে যারা নরম্যান্ডি বা এখান থেকে যারা এসেছিল ওদের ভাষা ছিল মোটামুটি মনে করো বিভিন্ন, তার ভিতরে ফ্রান্সের প্রভাবটা বেশি ছিল, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংলিশের মধ্যে কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ মিশে গেল। দিস লিঙ্গুইস্টিক ব্লেন্ড ইভেন্চুয়ালি লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ মিডিল ইংলিশ। অতএব এই যে অ্যাংলো স্যাক্সনের সাথে অ্যাংলো নরমানের মিশ্রণে ওল্ড ইংলিশ পিরিয়ডটা শেষ হয়ে মিডিল ইংলিশ পিরিয়ডের শুরু হলো। হ্যাঁ, এতে কি হলো, মেকিং আ নিউ চ্যাপ্টার ইন ইংলিশ লিটারেরি হিস্ট্রি। The influence of French culture, administration, and literature began to permeate English society, signaling a departure from the purely Anglo-Saxon tradition. তার মানে কি অ্যাংলো-স্যাক্সন যে ট্রেডিশনটা ছিল সেখান থেকে প্রস্থান করে নতুন একটা, হ্যাঁ দেখো, নতুন একটা ইংলিশ সোসাইটি গঠন করলো। সেখানে ফ্রেঞ্চ কালচারটা, তাহলে অ্যাংলো-স্যাক্সনদের তো একটা কালচার ছিল, সেই কালচারের পরিবর্তে এখানে ফ্রেঞ্চ কালচার, ফ্রেঞ্চ অ্যাডমিনিস্ট্রেশন, ফ্রেঞ্চ লিটারেচার এই অ্যাংলো-স্যাক্সনের সাথে মিশতে শুরু করলো। মিশে একটা নতুন ধরনের কালচার তৈরি হলো, নতুন ধরনের প্রশাসন ব্যবস্থা তৈরি হলো, নতুন ধরনের সাহিত্য লেখা শুরু হলো। এটাই মেনলি এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম দিকে পেয়েছিলাম কি যে অ্যাংলো স্যাক্সন কেন, কারণ ইংল্যান্ডে যারা কাল ছিল তাদের সাথে জার্মানিক কিছু ট্রাইব এসে মিলে গেল, তাই না। তো এবং তারা ছিল কি কেউ অ্যাঙ্গেলস, কেউ স্যাকশনস, কেউ জুট, এরা। তাহলে এই অ্যাংলো স্যাক্সন নামটা এসেছে মেইনলি অ্যাঙ্গেলস এবং স্যাকশনস থেকে। এদের মিশ্রণে যে জাতিটা ইংল্যান্ডে বসবাস করা শুরু করলো, এদের প্রভাবটা মেইনলি ছিল হচ্ছে রোমান প্রভাব। দেখো রোমান, তাই তো, রোমানদের চলে যাওয়ার পর এরা আবার এসেছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে এখান থেকে স্প্রেড অফ ক্রিশ্চিয়ানিটি, ক্রিশ্চিয়ান কালচার শুরু হলো, সেখানে মেইনলি রোমানদের প্রভাব ছিল, কারণ রোম থেকে বা ইটালি থেকে, হ্যাঁ, কিছু সেন্ট এখানে এসেছিল, যারা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যারা প্যাগানিজমে বিশ্বাসী ছিল তাদেরকে খ্রিস্টানিতে রূপান্তর করলো। তারপরে পরবর্তীতে দেখো আবার ভাইকিংসরা আসলো, সেখানে তারা এসে আবার দেখো 8 এবং 9 সেঞ্চুরিতে তারা আবার এখানে এসে বসবাস শুরু করলো, এটাকে দখল করে নিয়ে। এইভাবে ভাইকিংদের যিনি রাজা ছিলেন বা মানে শক্তিশালী ছিল যেহেতু, তারা করলো কি এই ইংল্যান্ডের যে বিভিন্ন স্টেট বা কিংডম ছিল ভাঙা ভাঙা ছিঁড়া ছিঁড়া, সেগুলোকে একত্রিত করে অ্যাংলো স্যাক্সনের অধীনে, ঠিক আছে, তো একটা মানে কি বলবো একটা ইউনিফিকেশন ঘটলো। ইংল্যান্ড একটা মানে কি বলবো স্টেবল একটা কান্ট্রি হিসাবে বা স্টেট হিসাবে প্রতিষ্ঠা লাভ করলো। এটা চলেছিল মোটামুটি 1066 পর্যন্ত। তার মানে কি এটা কি কত বছর, মোটামুটি 500 বছরের একটা কার্যক্রম, তাই না, এর ভিতরে ঘটেছে। তো 500 বছর কি কম নাকি বলতো। আমাদের আমাদের বাংলাদেশের ইতিহাস না কত, স্যার, আমাদের বাংলাদেশের ইতিহাস কত বছরের বলো, বাংলাদেশের ইতিহাস কত বছরের? এদিকে মনে করো 24,
আর ওদিকে কত? 50+। হ্যাঁ, এই 50 বছরেই যা হচ্ছে নাকি বাংলাদেশে, এই বাংলাদেশে এই 50 বছরেই তার নিজস্ব ইতিহাস কি সেটা নিজেরাই বুঝতে পারেনি এখনো, যে আমরা আসলে কি করলাম, কিভাবে এই বাংলাদেশ তৈরি হলো। হ্যাঁ, আমরা এখনো নিজেরাই এটা ঠিক করতে পারিনি। তাহলে 500 বছরের ব্যাপারটা বুঝতে পারছো, কত উত্থান পতন ঘটেছে। এটা শুধু আমরা এই এক পেজে পড়ছি বলে মনে করো না যে হট হট করে মানে সেকেন্ডে মিনিটে কাজগুলো হয়ে গেল, তাই তো। এগুলো ব্যাপকভাবে 300 বছর পর একটা ঘটনা ঘটতেছে, আবার 200 বছর পর আর একটা ঘটনা ঘটতেছে। এরকম করে ঘটতে ঘটতে 1066-তে এসে মোটামুটি ইংল্যান্ড, এই যে নরম্যানদের অধীনে, হ্যাঁ নরমানদের অধীনে, বা নরমান যখন এটা দখল করে নিল তাদের অধীনে অ্যাংলো স্যাক্সনরা মিলে মোটামুটি একটা স্টেবল একটা কান্ট্রিতে গঠিত হলো। কারণ এই অ্যাংলো স্যাক্সনদের থেকে নরমানরা মোটামুটি শিক্ষা দীক্ষায় একটু উন্নত ছিল, ঠিক আছে। এটা শিক্ষা দীক্ষা উন্নত ছিল, এদের কালচারাল প্র্যাকটিসটা ভালো ছিল, এদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রক্রিয়াগুলো সেগুলো ভালো ছিল, তার এখানে প্রয়োগ করার মাধ্যমে মোটামুটি অ্যাংলো নরমান পিরিয়ড থেকে ইংল্যান্ড একটা স্টেবল, হ্যাঁ, বা নতুন কান্ট্রি হিসাবে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করলো। কারণ কি, এখানে একটা নতুন ধর্ম আবার কি হয়েছে, এখানে নতুন ধর্ম একটা ইন্ট্রোডিউস হয়েছে, ক্রিশ্চিয়ানিটি, তাই না। সেই খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য তারা সাহিত্যকে ব্যবহার করা শুরু করেছে। সাহিত্যের মাধ্যম দিয়ে বিবলিক্যাল স্টোরিগুলোকে তারা বিভিন্ন নাটক গল্পের রূপ দিয়ে মানুষের কাছে তারা ধর্ম প্রচার করার চেষ্টা করেছে। হ্যাঁ, তাই এখানে কি বলছে দেখো, টোটালি যদি আমরা একটা ব্রিফ করি তাহলে বলছে দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড ফ্রম দ্য অ্যাংলো স্যাকশন সেটেলমেন্ট টু দ্য নরমান কনকুয়েস্ট, তাই তো। তাহলে অ্যাংলো স্যাকশন থেকে নরমান পিরিয়ড পর্যন্ত এটা হচ্ছে ইংল্যান্ডের ওল্ড পিরিয়ড। এইখানে কি হলো, লেড দ্য ফাউন্ডেশন ফর ইংলিশ লিটারেচার বাই ইনফ্লুয়েন্সিং বোথ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিমস অফ ইংলিশ, আর্লি ইংলিশ লিটারেচার, তাই তো। আর আর্লি লিটারেচার মানেই হচ্ছে প্যাগানিজম এবং ক্রিশ্চিয়ানিটির একটা মানে কি পাশাপাশি অবস্থান। দ্য কনস্ট্যান্ট ইন্টারপ্লে বিটুইন কনফ্লিক্ট অ্যান্ড ইউনিফিকেশন, বিটুইন প্যাগানিজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, বিটুইন ফরেন অ্যান্ড নেটিভ ইনফ্লুয়েন্স, কারণ এগুলো বারবারই ঘটতেছে, তাই না। দেখা যাচ্ছে এক দল আসতেছে আবার দখল করে নিচ্ছে, আর এক দল আসতেছে আবার দখল করে নিয়েছে। এইভাবে কি হচ্ছে, ক্রিয়েটেড আ ইউনিক কালচারাল এনভায়রনমেন্ট দ্যাট শেপড ইংলিশ লিটারেচার ইন প্রোফাউন্ড ওয়েজ। ওল্ড ইংলিশ লিটারেচার উইথ ইটস হিস্ট্রিক এপিক্স, রিলিজিয়াস পোয়েট্রি অ্যান্ড হিস্ট্রিক্যাল ক্রনিকলস। তাহলে আমরা এখানে তিন ধরনের সাহিত্য পাচ্ছি। একটা হচ্ছে হিরোইক এপিক্স, হিরোইক এপিক্সগুলো যেটা বিয়ল্প আমরা পেয়েছিলাম, তাই না। ওল্ড ইংলিশ পিরিয়ডের সবচেয়ে একমাত্র যেটা আমরা মানে নাম করা একটা এপিক পাচ্ছি, তার নাম কি, বিউল। যেটা আমরা লিটার হিসেবে পাবো। তারপর রিলিজিয়াস পোয়েট্রি, যেটা ধর্ম প্রচারের জন্য তারা পোয়েট্রির মাধ্যমে হোক, তাই তো, বা ড্রামা মোরালিটি বা এই জাতীয় প্লের মাধ্যমে হোক তারা প্রচার করা। এছাড়া হিস্ট্রিক্যাল ক্রনিকলস, তাই না। আমরা দেখেছি অ্যাংলো স্যাকশন ক্রনিকল নামে একটা ক্রনিকল কিন্তু তখন লেখা হয়েছে জাস্ট সেই সময়ের শাসকদের একটা ধারাবাহিক বর্ণনা রাখার জন্য, তাই না। ইয়ার বাই ইয়ার রেকর্ড অফ হিস্ট্রিক্যাল ইভেন্টস। এটা যদি হয় যে হোয়াট ইজ অ্যাংলো স্যাকশন ক্রনিকল, তাহলে তোমাকে এটা বলতে পারতে হবে যে দিস ইজ আ ইয়ার বাই ইয়ার রেকর্ড অফ হিস্ট্রিক্যাল ইভেন্টস ইন ইংল্যান্ড, স্পেশালি ইন অ্যাংলো স্যাকশন পিরিয়ড। এই কথাগুলো তোমাকে এখানে নিয়ে আসতে হবে। এছাড়া এখানে তেমন কোনো সাহিত্যকর্মের ব্যাপারটা নেই, জাস্ট মানে ইংল্যান্ডের একটা নতুন সৃষ্টি, তাই তো, নতুন অবস্থান, একটা বিভিন্ন জাতির মিশ্রণ এবং বিভিন্ন ভাষা এবং বিভিন্ন দুই চারটা ধর্মের মিশ্রণে ইংল্যান্ডের যে একটা নতুন অবস্থান তৈরি হচ্ছে, সেটাই মেনলি ওল্ড ইংলিশ পিরিয়ডে আমরা পাচ্ছি। হ্যাঁ, তাই বলছি কি দেখো, দ্য ট্রান্সলেশন ফ্রম ওল্ড টু মিডল ইংলিশ উড নট হ্যাভ বিন পসিবল উইদাউট দিস পলিটিক্যাল অ্যান্ড কালচার শিফট। তাহলে ওল্ডলি থাকতো যদি নরমানরা না আসতো। দিস ফাউন্ডেশনাল এরা মার্কড বাই ইটস পলিটিক্যাল আফেভেলস অ্যান্ড এক্সচেঞ্জ প্রোভাইড দ্য রুটস ফ্রম হুইচ ইংলিশ লিটারেচার উড গ্রো। আর এটাই হচ্ছে কি রুট হিসাবে কাজ করেছে, এখান থেকে ইংরেজি সাহিত্য মোটামুটি ইভলভ করবে। হ্যাঁ, তাই বলছি দেখো, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড দেয়ারফর রিমেইনস আ কর্নারস্টোন ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সিম্বলাইজিং দ্য এন্ডিউরিং ইম্প্যাক্ট অফ পলিটিক্যাল হিস্ট্রি অন লিটারি এক্সপ্রেশন। তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ডের আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড জানলাম যাতে আমরা বুঝতে পারি যে লিটারি হিস্ট্রি আসলে এখানে কেমন ছিল। তা লিটারি হিস্ট্রির মধ্যে ওই পলিটিক্যাল হিস্ট্রি ওই কথাগুলো এসে গেছে, যে কিভাবে মোটামুটি সাহিত্যকর্মগুলো এখানে এসেছে। আচ্ছা, তখন কিন্তু রাইটার এতটা বেশি ছিল না যখন আমরা যেমনটা দেখতেছি না। এখন তো রাইটারের অভাব নাই, এখন প্রচুর রাইটার, রাইটিং, হ্যাঁ, এবং রিডার প্রচুর। কিন্তু তৎকালীন সময়ে তো এত বেশি সবাই লিখতো না, কারণ শিক্ষিত মানুষের পরিমাণটা তখন বেশি ছিল না। তখন মিছিল ছিল হচ্ছে, কেউ হচ্ছে কোনো কৃষক, কেউ হচ্ছে মনে করো ধীবর বা জেলে, হ্যাঁ, কেউ হচ্ছে মনে করো মানে কি বলবো, এর ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ সেনা হিসাবে কাজ করেছে, হ্যাঁ, তারপরে রাজাদের অধীনে কাজ করেছে। তো এখানে মেইনলি যে বিষয়টা ঘটেছে সেটা হলো কি, যে তৎকালীন সময়ের মানুষদের মধ্যে বিনোদন দেওয়ার জন্য, তাই তো, বিশেষ করে আমরা এখন তো না বিনোদনের মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে, তাই না। এর আগে ছিল কি, যখন টেলিভিশন ছিল না, রেডিও ছিল না,
তখন মানুষ মুখে মুখে বিভিন্ন কবিতা গান রচনা করত এবং এক একটা এলাকায় গিয়ে একটা মনে করো বিশেষ একটা আয়োজন করত, সেখানে চাল ডাল তেলের বিনিময়ে মানুষজন ওখানে আমরা যেমন সিনেমা নাটক দেখতাম টেলিভিশনে কারো বাড়িতে গিয়ে, ওইরকম করে একটা খোলা ফিল্ডে হয়তো বা মানুষ গিয়ে এই কাহিনীগুলো শুনতো। এবং এই কাহিনীগুলো রচনা করা হতো তৎকালীন সময়ের রাজনৈতিক ইতিহাস, ধর্মীয় ব্যাপার, হ্যাঁ, বা হচ্ছে অনেক সময় অ্যালেগরিকলি দেখানো হতো, সরাসরি হয়তো দেখানো হতো না বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন রাজা, তাই তো, এই যে ক্রনিকলগুলো আমরা যে দেখছি, বিভিন্ন কেউ ভালো রাজা ছিল, কেউ খারাপ রাজা ছিল, এগুলোকে তারা কি করেছে বিভিন্ন ধরনের মানে রূপ দিয়ে, হ্যাঁ, সেটা পশু পাখি হোক বা বিভিন্ন ড্রাগন বা এগুলোর, হ্যাঁ, মনস্টারের রূপ দিয়ে হোক, তারা কি কি করতো আমাদের এই কাহিনীগুলো শুনিয়ে মজা দিত। হ্যাঁ, তো এগুলো ছিল যে ওরাল ট্রেডিশন। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে এখান থেকেই মেলি শুরু, কারণ তখন এরকম ছাপাখানা তৈরি হয়নি। আমরা তো দেখেছি যে পরবর্তী দেখবো যে প্রিন্টিং মেশিন তৈরি হয় অনেক পরে, তাহলে মানুষ এগুলো কিভাবে সংগ্রহ করে রাখতো? এগুলো মেনলি ওরালই চলতো, মুখে মুখে চলতো, ছেলে থেকে বাবা থেকে ছেলে, তাই তো, তারপর হচ্ছে এরকম আর ছেলে থেকে ছেলে এরকম করে শুনতো আর গাইতো আর তারা মনে রাখতো। এই জন্য পোয়েট্রিতে মনে রাখা সহজ, কারণ ছন্দ দিয়ে এগুলোকে ব্যবহার করা যায়। তো তারা করতো কি মৌখিকভাবে এগুলোকে মনে রাখার চেষ্টা করতো, ঠিক আছে। তো ওল্ড ইংলিশ পিরিয়ডের আমরা একটু সাহিত্যকর্মের ব্যাপারটা দেখি, কারণ এখান থেকে কিন্তু এবার একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ব্রড কোশ্চেন একটু ভালো করে পড়ে নিও, যে ব্রড কোশ্চেন দুটো আমি আজকে দিয়ে দিব, এগুলো ভালো করে পড়বা। দেখো, তা বলছে দ্য বিগিনিংস অফ ওল্ড ইংলিশ লিটারেচার আর ডিপলি রুটেড ইন দ্য মাইগ্রেশন অ্যান্ড সেটেলমেন্ট অফ দ্য জার্মানিক ট্রাইব। এই একই কথা বলছে, তাই না? তারা এখানে মেনলি এসেছিল কততে, 5th সেঞ্চুরির আর্লি, তাই তো। These tribes brought their oral দেখো storytelling tradition with them, and over time these oral tales were recorded in the old English language, creating a foundation for the literary works that followed। এখানে গেল। তারপর আসলো উইথ দ্য অ্যারাইভাল অফ ক্রিশ্চিয়ানিটি ইন ইংল্যান্ড 597, ক্রিশ্চিয়ানিটি যখন আসলো সেখানে সাহিত্যের ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল আবার, তাই না? আগে ছিল কি, এই যে স্টোরি টেলিং যেগুলো ছিল, এগুলো ছিল যে প্যাগানিজমের উপর ভিত্তি করে, প্যাগান, তাই তো, গড গডেস, তারা এগুলো ইয়ে করতো। তারপর যখন ক্রিশ্চিয়ানিটি আসলো সেখানে ধর্মীয় ব্যাপারটাও চেঞ্জ হয়ে গেল, ধর্ম ব্যাপার চেঞ্জ হওয়ার সাথে সাথে সাহিত্যের কর্মগুলো চেঞ্জ হয়ে গেল। তাই বলছি দেখো, দ্য লিটারারি ল্যান্ডস্কেপ অফ দ্য অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড বিগ্যান টু শিফট। ক্রিশ্চিয়ান মংস established monasteries which became center of learning and literacy. They introduced the Latin alphabet and began translating religious texts into Old English to make them accessible to the general population। তাই না? ধর্মটাদের প্রচার করার সুবিধা হয়, এই জন্য তারা এগুলো ট্রান্সলেট করা শুরু করলো। This literary development not only preserved religious narratives but also sparked the creation of distinct Anglo-Saxon literary tradition। এছাড়াও ধরো ভাইকিংসরা আসলো, সেটা ধরো 8th and 9th সেঞ্চুরিতে, তারাও কি করলো, সাবসিকুয়েন্ট পলিটিক্যাল টার্মোয়েল ফার্দার শেপড ওল্ড ইংলিশ লিটারেচার। King Alfred the Great of Wessex played a key role in promoting literacy and scholarship by translating Latin texts into Old English। তাহলে কি হচ্ছে দেখো, কিং আলফ্রেড দ্য গ্রেট অফ ওয়েসেক্স তিনিও করলেন কি, সাহিত্যের, যেগুলো ল্যাটিনে ছিল, দেখো, বাই ট্রান্সলেটিং ল্যাটিন টেক্সট ইনটু ওল্ড ইংলিশ। তাহলে ল্যাটিন ভাষা যেগুলো রোমানরা নিয়ে এসেছিল, তাই না, বা হচ্ছে রোমান সেন্টরা নিয়ে এসেছে ইংল্যান্ডে, তারা সেগুলো ছিল ল্যাটিন ভাষায়, সেগুলোকেও তিনি কি করলেন, ইংলিশ ভাষায় রূপান্তর করার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এগুলোকে গ্রহণ করা, যাতে গ্রহণযোগ্য হয় সেই কাজটা করলেন। দাস এনরিচিং দ্য লিটারি ট্রেডিশন। His establishment of the Anglo-Saxon Chronicle, a historical record of events in England, created one of the earliest examples of historical prose in English। তাহলে এখানে কি বলা হয়, ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয় কাকে জানো তো? কিং আলফ্রেড। হ্যাঁ, কিং কিং আলফ্রেডকে আলফ্রেড বলা হয়। দ্য গ্রেটকে। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে আমরা এটা নিয়ে ঝামেলা পাকি, যে ফ্রান্সিস বেকনকেও বলে থাকি, সেই ব্যাপারটা আলাদা, একটা আলাদা, ঠিক আছে। তো তো একদম ইংলিশ হিস্ট্রিতে প্রোজ রাইটিং এর, এই যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল রাইটিং এর মাধ্যমে তিনি যে প্রোজের ইন্ট্রোডিউস করলেন, এই জন্য তাকে বলা হচ্ছে ফাদার অফ ইংলিশ প্রোজ, ঠিক আছে। এবার ওল্ড ইংলিশ লিটারেচারের ফিচারগুলো কেমন, এগুলো একটু দেখে রাখবা, কখনো কখনো শর্ট নোট বা শর্ট কোশ্চেনে এসে যেতে পারে। বলছে ওল্ড ইংলিশ লিটারেচার হ্যাজ সেভারাল ডিফাইনিং ফিচার্স দ্যাট ডিমিনিশিং ইট ফ্রম লেটার ইংলিশ লিটারি ট্রেডিশন। দিস ফিচার্স আর এভিডেন্ট ইন দ্য থিমস ইত্যাদি। যাই হোক, আমরা দেখি বলছে কি হিরোইক আর এপিক থিমস, কারণ তৎকালীন সময় তো আর ছোট ছোট কবিতা লিখে প্রচার করা যেত না বা প্রকাশ করা যেত না, যেটা হতো সেটা মোটামুটি লং 1-1.5 ঘন্টা যেন মানুষকে বিনোদন দেওয়া যায়, গানের মাধ্যমে, ছন্দের মাধ্যমে বলে। এই জন্য অধিকাংশ গল্প কাহিনী ছিল হচ্ছে হিরোইক, মানে এখানে একজন হিরো থাকবে, সে যুদ্ধ করবে, এবং এই জাতীয় ট্র্যাডিশনগুলো মেনলি চলে যায় এপিক পোয়েট্রির মধ্যে, ঠিক আছে। এই জন্য ওল্ড ইংলিশ পিরিয়ডের সবচেয়ে বড় ফিচার হলো কি, এখানে অধিকাংশ সাহিত্যকর্মের থিমগুলো হচ্ছে হিরোইক এবং এপিক। বলছে দেখো, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ওল্ড ইংলিশ পিরিয়ড ইজ ইটস ফোকাস অন হিরোইক অ্যান্ড এপিক থিমস।
ওয়ার্কস ফ্রম দিস পিরিয়ড রিফ্লেক্ট দ্য ভ্যালুজ অফ অ্যাংলো স্যাক্সন ওয়ারিয়র সোসাইটি। যে ওয়ারিয়র, তাই না, যুদ্ধ, বিশেষ করে হিরোইক মানে, হিরো মানে কি ওই কৃষক আসবে বা জেলে কি হিরো হিসেবে আসবে, নাকি যোদ্ধাদের মধ্যে কেউ হিরো হিসেবে আসবে যে রক্ষা করছে যোদ্ধাদের মধ্যে থেকে আসবে। তাহলে ইনক্লুডিং লয়্যালটি, ব্রেভারি অ্যান্ড অনার। বিয়ল্ফ, দ্য মোস্ট ফেমাস ওয়ার্ক অফ ওল্ড ইংলিশ লিটারেচার, exemplifies these themes as it tells the story of the hero Beowulf who fights and defeats the monster Grendel। হ্যাঁ, আমরা দেখেছি বিওলফের কাহিনীটা, তোমরা যদি আগের ভিডিও ক্লাসটা একটু দেখে নিও, আগের ভিডিও ক্লাসগুলো, হ্যাঁ, ওখানে কিন্তু এই স্টোরি ব্যাপারটা আমি একটু পড়িয়ে দিয়েছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। Later battles a dragon to protect his people. The poem celebrates heroic ideals and reflect the importance of kingship, fealty and revolution in English Anglo-Saxon culture. The heroic tone of Old English poetry is often somber, reflecting the uncertainties of life। হ্যাঁ, একটু মানে গম্ভীর, একটু ভয়ার্থ বা এরকম একটা স্যাড, মেলানকলিক এই ধরনের সেন্স থাকতো। কারণ কি সেখানে যদি ব্রড কোশ্চেনটা আমরা পড়লে এটা আরো বুঝতে পারবো। দ্য ইনএভিটেবলি অফ ডেথ, দ্য ফ্লিটিং নেচার অফ হিউম্যান অ্যাচিভমেন্ট, এইগুলো মেনলি ছিল হচ্ছে তৎকালীন সময়ের টোন বা থিম। হ্যাঁ, দ্য এলিজিয়াক কোয়ালিটি অফ ওয়ার্ড মানে ওয়ার্কস লাইক দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার রিভিলস আ সেন্স অফ এক্সাইল, লস অ্যান্ড লঙ্গিং। দেখো তৎকালীন সময়ের মানুষের কার্যক্রম যেমন ছিল, সাহিত্য তেমন ছিল। ওয়ান্ডারার মানে কি প্রতীক, একজন প্রতীকের লেখা, সেই জন্য বলছে ওয়ান্ডারার। সি ফেয়ারার, যারা সমুদ্র ভ্রমণে গেছে, তাই তো, ডিসকভার করতে গেছে, তাদেরকে বলেছে সি ফেয়ারার। তাহলে এরকম ভাবে কেউ ভ্রমণে যাচ্ছে, কেউ পথিক হিসাবে বিভিন্ন দেশ দেখতেছে, তারা তাদের মতো করে যা যা দেখছে তাদের অভিজ্ঞতা বশত সেগুলো লিখে দিয়েছে। হ্যাঁ, তারপরে হুইচ মে হ্যাভ রেজোনেটেড উইথ অডিয়েন্স এক্সপিরিয়েন্সিং দ্য হার্ডশিপ অফ ওয়ার ট্রন অ্যান্ড পলিটিক্যালি আনস্টেবল ওয়ার্ল্ড। কারণ কি সেই সময় তো এখনকার মতো এত প্রতিষ্ঠিত সেনাবাহিনী ছিল না, দেশ রক্ষা করার জন্য দেশ এত গচ্ছিত ছিল না, তাই না, বিভিন্ন স্টেটে বিভক্ত ছিল। তখন রাজা বাদশাহ যে যেমন পারতো দখলের মধ্যে ব্যস্ত থাকতো, তখন যুদ্ধ বিগ্রহ বেশি হতো। এখন কি যুদ্ধ বিগ্রহ খুব একটা হয় পৃথিবীতে, বলো তো? না স্যার। এখন মোটামুটি পৃথিবী মনে হয় যে অনেকখানি স্টেবল, যদিও কিছুটা যুদ্ধ বিগ্রহ রয়েছে দেশ ভিত্তিক, কিন্তু তখন যে একদম এলাকা ভিত্তিক হতো, তখন ব্যাপক মানুষ মারা যেত, সেনাবাহিনীদের মধ্যে যুদ্ধ হতো, তখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা গিয়ে হঠাৎ করে দখল করে নিত। তখন মানুষ ছিল, আমরা যেমন একটা শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করছি, এর আগে কিন্তু এতটা শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করতে পারেনি। পশু পাখির, হ্যাঁ, অত্যাচার, তারপর হচ্ছে বিভিন্ন ডাকাত দলের অত্যাচার, হ্যাঁ, লুট তরাজদের অত্যাচার, বিভিন্ন অত্যাচার ছিল তখন। তারপর হচ্ছে ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্স। হ্যাঁ, প্যাগানিজম এবং ক্রিশ্চিয়ানিটি পাশাপাশি চলছে, তাই না, এটা একটা থিম। বলছে অ্যাজ ক্রিশ্চিয়ানিটি স্প্রেড অ্যাক্রস ইংল্যান্ড, রিলিজিয়াস থিমস বিকেম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন ওল্ড ইংলিশ লিটারেচার। Many of the surviving texts from this period were composed or preserved by Christian monks। হ্যাঁ, ওই যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে যখন নরমানরা আসলো, সব মোনাস্টারিগুলো ধ্বংস করে দিল তারা কিন্তু, ঠিক আছে। কারণ কি অ্যাংলো স্যাক্সনে যখন ক্রিশ্চিয়ান সেন্ট এসেছিল, তারা এখানে মোনাস্টারি গঠন করেছিল, তারা সেখানে বিভিন্ন লার্নিং সেন্টার তৈরি করেছিল, কিন্তু পরবর্তী নরমানরা সেগুলো ধ্বংস করে দিল, ঠিক আছে। কিন্তু তার পরবর্তী যেগুলো মোটামুটি টিকে ছিল এই অ্যাংলো নরমানদের অধীনে, সেগুলো দেখাচ্ছে যে কি করা হলো, সেগুলো প্রিজার্ভ করা হলো বা সেগুলোকে ক্রিশ্চিয়ান একটা ধারা দেওয়া হলো, ব্যাপারটা এরকম। তাহলে হচ্ছে হুইচ লিড টু দ্য ব্লেন্ডিং অফ জার্মানিক হিরোইক ভ্যালুজ উইথ ক্রিশ্চিয়ান আইডিয়ালস। ফর এক্সাম্পল ইন বিওলফ there are references to a singular all powerful god who is aligned with Christian beliefs। হ্যাঁ, প্যাগানিজমে কিন্তু বিচিত্র গড রয়েছে, একের অধিক গডেস রয়েছে, কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে শুধু গড বা ঈশ্বরকে বোঝানো হয়, তাই না। তো সেই হিসাবে তারা থিমটাকে চেঞ্জ করে একটা নির্দিষ্ট গড বা গডের একক, হ্যাঁ, একটা যে অবস্থান সেটাকে তারা প্রচার করা শুরু করলো। ইভেন অ্যাজ দ্য পোয়েম রিটেন্স ইজ প্যাগান থিমস অফ হিরোইজম অ্যান্ড ফেথ। দেখো প্যাগান থিমটা তারা ধরে রেখে তারা ক্রিশ্চিয়ানিটিকে আস্তে আস্তে প্রবেশ করানোর চেষ্টা করেছে, কারণ একবারে পরিবর্তন করলে তো একটা বড় ধরনের ধাক্কা লাগতে পারে কমন পিপলদের মধ্যে, তারা এগুলো হয়তো বা গ্রহণ নাও করতে পারে। তো তারা মোটামুটি বুদ্ধি করে বা সিস্টেম করে প্যাগান যে সাহিত্যগুলো সেগুলোকেই মডিফাই করে ক্রিশ্চিয়ান যে আইডিয়াল সেগুলো প্রবেশ করার মাধ্যমে মানুষকে দেওয়ার চেষ্টা করেছে। এইভাবে সাহিত্য ধারার ভিতরে একটা বিশেষ পরিবর্তন আসে। The incorporation of Christian morals and teaching is evident in religious poems like The Dream of the Rood, where the crucifixion of Christ is presented from the perspective of cross or rood। হ্যাঁ, দ্য ড্রিম অফ রুড মানে কি জিসাস ক্রাইস্টের যে ক্রুসিফিকেশন হয়, তাকে যে হত্যা করা হয়, তার উপর ভিত্তি করে তারা একটা পয়েম লিখেছে এই জাতীয়। হ্যাঁ, তা বলছে অন হুইচ হি ওয়াজ ক্রুসিফাইড দ্য ক্রস ইটসেলফ বিকাম আ সিম্বল অফ ব্রেভারি। এই জন্য দেখবা যে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কি কি করা হচ্ছে, তৎকালীন সময়ে যারা হচ্ছে নাইট বা যোদ্ধা ছিল, তারা তাদের ঢালে বা বুকে যে তারা যে বর্ম পরতো বা আর্মরি পরতো, সেখানে তারা ক্রস চিহ্ন দিয়ে রাখতো, ঠিক আছে। দেখো আমরা যদি একটু দেখি,
এমনকি যে ওই যে ক্রুসেড, বুঝো ক্রুসেড, জি স্যার। ধর্মীয় যুদ্ধ। ধর্মযুদ্ধ, তাই না? হ্যাঁ, সেখানেও দেখা যাচ্ছে যখন এই খ্রিস্টিয়ান এবং ইসলামের ভিতরে, তাই তো, যুদ্ধ হয়েছে, তখনও দেখা যাচ্ছে এরকম, সে দেখো এই যে ক্রস, হ্যাঁ, তারা কি হচ্ছে রেড ক্রস রাখতো বুকে, তারা মনে করতো এটা হচ্ছে কি দ্য সোর্স অফ ইন্সপিরেশন এন্ড পাওয়ার, এটা তারা মনে করতো। হ্যাঁ, তারপরে ধরো এই যে দেখো ক্রুসেডার নাইট, এরাই। হ্যাঁ, তাই বলছে এখানে যে দ্য ক্রস ইটসেলফ বিকামস আ সিম্বল অফ ব্রেভারি এম্বডিং, দেখো বোথ ক্রিশ্চিয়ান থিমস অফ স্যাক্রিফাইস অ্যান্ড রিডেমশন অ্যান্ড অ্যাংলো স্যাক্সন আইডিয়ালস অফ লয়ালটি অ্যান্ড কারেজ। হ্যাঁ, যে তারা বিশ্বাসটাকে গ্রহণ করে নিয়েছে এবং সেই হিসাবে তারা তাদের যুদ্ধক্ষেত্রে যুদ্ধ পরিচালনায় তারা এটাকে সোর্স বা পাওয়ার, সোর্স অফ পাওয়ার তাদের হিসাবে তারা মনে করতো। তাহলে আমরা পেলাম এখানে দুইটা, একটা হলো হিরোইক অ্যান্ড এপিক থিম, আর একটা হলো কি ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্স, আর হচ্ছে ওরাল ট্রেডিশন। এখানে কোনো লিখিত ব্যাপার ছিল না, তাই না? ওরাল মানে মুখে মুখে সাহিত্যকর্মগুলো চলতো, এই জন্য তারা পয়েটিক স্ট্রাকচার ইউজ করতো, কারণ দিস হেল্প টু রিমেম্বার, হ্যাঁ, এবং মেমোরাইজ করতে হেল্প করতো। এই জন্য ওল্ড ইংলিশ পোয়েট্রি ওয়াজ অরিজিনালি পার্ট অফ ওরাল ট্রেডিশন হুইচ ইনফ্লুয়েন্স স্টাইল অ্যান্ড স্ট্রাকচার। পোয়েটস নন অ্যাজ স্কুপ, তাদেরকে স্কুপস বলা হতো, ঠিক আছে, উড পারফর্ম পোয়েমস অ্যালাউড অফেন অ্যাকম্পানিড বাই দ্য হার্প। হার্প মানে যে লায়ার টাইপের একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা কি করতো, গল্প কাহিনীগুলো বলতো। দিস ওরাল ট্রেডিশন ইজ এভিডেন্ট ইন দ্য ইউজ অফ অ্যালিটারেশন, রিপিটেশন অ্যান্ড ফর্মুলেক এক্সপ্রেশন, কারণ রিপিটেশন থাকতে হবে মুখস্থ করার জন্য, তাই না, বা একটাকে সুন্দর একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য, হুইচ হেল্প বোথ দ্য পারফর্মার অ্যান্ড দ্য অডিয়েন্স রিমেম্বার দ্য লাইন্স। The structure of Old English poetry is characterized by the use of alliteration as a primary organizing device rather than a rhyme. কারণ এটা যদি অ্যালিটারেশন থাকে তাহলে এটাকে রিদম এবং রাইম ক্রিয়েট করা যায় এবং এটাকে মনে রাখা যায়, অর্গানাইজেশনটা ভালো হয় তথ্যগুলোর বা ওয়ার্ডগুলোর। ইচ লাইন টিপিক্যালি কন্টেন্স 4 stressed syllables divided by a দেখো সেজিউরা, আ পজ। আমরা তো চিনি না এই টার্মটার সাথে কি পরিচিত আছি? সেজিউরা, জি স্যার, এটা একটা ফিগার অফ স্পিচ। হ্যাঁ, ফিগার অফ স্পিচ, যেটা হচ্ছে একই সেন্টেন্সে যদি দুইটা তিনটা ভাগ থাকে সেই ভাগগুলোকে পজ দেওয়ার জন্য যে ফুল স্টপ বা হচ্ছে স্ল্যাশ এগুলো ইউজ করা হয়, সেই অংশটাকে সেজুরা বলা হয়, উইথ টু স্ট্রেস সিলেবাস অন ইচ সাইড অফ দ্য পজ। দ্য ইউজ অফ alliteration to link words within a line created a rhythmic and musical quality that made the poetry more engaging for listeners। তাই না? এটা আরও বেশি আকর্ষণীয় করেছে মিউজিক্যাল কোয়ালিটি তৈরি করার মাধ্যমে। এটা গেল, বলছে ইউজ অফ কেনিংস অ্যান্ড ইমেজারি। তাহলে এটা কি জিনিস দেখো, কেনিংস, কেনিংস কি জানা আছে? এটাও এক ধরনের ফিচার বা হচ্ছে আমরা বলতে পারি যে দুই তিনটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডে রূপান্তর করা। মানে দুইটা তিনটা ওয়ার্ড নিয়ে এক ওই একটা ওয়ার্ড তৈরি করে এবং একটা ওয়ার্ডের মধ্যে ওই দুই তিনটা ওয়ার্ডের সেন্স একবারে দিয়ে দেওয়া, মানে জোড়াতালি মেরে যেটা বলা হয়। হ্যাঁ, তবে দেখো কেনিংস আর স্টাইলিস্টিক ফিচার অফ ইউনিক টু ওল্ড ইংলিশ পিরিয়ড আর কম্পাউন্ড এক্সপ্রেশন ইউজড ইন প্লেস অফ আ নাউন টু প্রোভাইড ভিভিড ইমেজারি। হ্যাঁ, যেমন এখানে বলা হয়েছে হোয়েল রোড বা হচ্ছে রিং গিভার। হ্যাঁ, তাহলে রিং গিভার, হোয়েল রোড, ঠিক আছে তো, সি ফেয়ারার। হ্যাঁ, এরকম পাচ্ছি না, সি ফেয়ারার। দেখো কয়টা ওয়ার্ড আছে এখানে, সি অ্যান্ড ফেয়ারার, তাই তো। তার মানে যারা সমুদ্র যাত্রা করে, এরকম করে এক্সপ্রেশনগুলোকে তারা তৈরি করতো অনেকগুলো ওয়ার্ড মিলে। তাই বলছে দিস কেনিংস অ্যাডেড লেয়ার্স অফ মিনিং অ্যান্ড এনরিচ দ্য ডেসক্রিপটিভ কোয়ালিটি অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। The imagery in Old English literature often reflect the natural world, harshness of life, and the valor of warriors. Anglo-Saxon poetry frequently use metaphor and personification to imbue the environment, objects, and abstract concept with emotional depth. মানে পার্সনিফিকেশন আমরা কখন ইউজ করি? যখন আমরা ইনঅ্যানিমেট অবজেক্টকে একটা অ্যানিমেশন দিয়ে দিই নাকি, বা মানে পার্সোনাল অ্যাট্রিবিউট বা কোয়ালিটিগুলো দিই। এর মাধ্যমে কি করা হতো, ওই মনস্টার, ওই সমুদ্র, ওই প্রকৃতিকে একটা মানবীয় রূপ দেওয়া হতো, যাতে সেও তার পোয়েট্রির একটা অংশ হিসাবে কাজ করে। এই জন্য দ্য seafarer, for example, the sea becomes a powerful personified force that reflects the speaker's feelings of loneliness and exile. যখন সে সমুদ্রে যাচ্ছে, হ্যাঁ, সমুদ্র ভ্রমণে দেখা যাচ্ছে 2-10 জন 20 জন বা 50 জন মিলে গেছে, ওর ভিতরে সমুদ্রে পড়ে অনেকে মারাই গেছে, হ্যাঁ, ঢেউয়ে পড়ে মারা গেছে। তার মানে কি সমুদ্র তাদের কাছে একটা শত্রু হিসাবে বা প্রতিকূল একটা শক্তি হিসাবে কাজ করছে। এইভাবে দেখানো হচ্ছে। তার বলছে কি প্রোজ অ্যান্ড হিস্ট্রিক্যাল রেকর্ড, আর হিস্ট্রিক্যাল রেকর্ড রাখার জন্য প্রোজের মেইনলি উৎপত্তি হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো যে ওরাল ট্রেডিশনের মাধ্যমে জনগণকে পোয়েট্রির মাধ্যম দিয়ে যে ধর্মীয় প্রচার বা বিনোদন দেওয়ার যে মাধ্যমটা ছিল সেটা মেনলি আমরা
ওই পোয়েট্রি বা এগুলোর মাধ্যমে দেখেছি, কিন্তু যখন রেকর্ডের ব্যাপার আসছে তখন তার পোয়েট্রি দিয়ে সম্ভব না, তখন সেটাকে প্রোজেইক ওয়েতে কিন্তু দিতে হচ্ছে। তারপর দেখো ওল্ড ইংলিশ লিটারেচার ইজ প্রাইমারিলি নন ফর ইটস পোয়েট্রি, প্রোজ পোয়েট্রি, তাহলে অধিকাংশ ক্ষেত্রে তারা পোয়েট্রিটাই বেশি ছিল, কিন্তু প্রোজ অলসো প্লেড আ ভাইটাল রোল স্পেশালি ইন দ্য ফর্ম অফ রিলিজিয়াস টেক্সট, সারমন্স অ্যান্ড হিস্ট্রিক্যাল রেকর্ডস। দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল ইজ আ সিগনিফিক্যান্ট এক্সাম্পল as it records the history of England from the Roman era through the Anglo-Saxon period. Compiled in 9th century and continued for several generations, this chronicle provides insight into historical events, political conflicts and cultural development of the time. তার মানে এটা একটা ইতিহাসের মতোই, তাই না? কারণ এতে যেহেতু লিখে রাখা হয়েছে, এতে সেই সময়ের হিস্ট্রিক্যাল, পলিটিক্যাল এবং কালচারাল যে ব্যাপারগুলো সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এই বই থেকে জানতে পারছি। Other notable works of Old English prose include the writing of Bedi, a monk and scholar whose ecclesiastical history of the English people records the history of Christianity in England. অন্যদিকে King Alfred's translation of Latin works into Old English also contribute to the growth of English prose. তাহলে আমরা প্রোজের ব্যাপারে দুইজনের নাম পাচ্ছি, একটা হচ্ছে বেডি, তাই তো, অথবা বেড, আরেকজনের পাচ্ছি হচ্ছে কিং আলফ্রেড। এই দুইজন কি করেছে, মোটামুটি হিস্ট্রিক্যাল যেটা ব্যাপারগুলোকে সেইগুলোকে তারা একটা রেকর্ড করার চেষ্টা করেছে, এই জন্য সেটাকে প্রোজ ওয়েতে লেখা হয়েছে, প্রোজের ওয়েতে লেখা হয়েছে, কারণ পোয়েট্রির মাধ্যমে এটা লেখা সম্ভব না। হেল্পিং টু মেক নলেজ মোর Sir. অ্যাক্সেসিবল টু দ্য অ্যাংলো-স্যাক্সন পিপল। হ্যাঁ বলো। স্যার, এক্লিসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার না বইটার নাম? এক্লিসিয়াল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল, ওটা কি ইংলিশ হিস্ট্রি আছে? লিটারেচার সম্ভবত স্যার, এক্লিসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ওটা মনে হয় আলাদা একটা অংশ, এটাও একটা বই, কারণ ইংলিশ, আচ্ছা আমাকে দেখতে হবে একটু, ঠিক আছে। স্যার উইলিয়াম জে লং এ তো ওইটাই দেওয়া আছে। ইংলিশ লিটারেচার, আচ্ছা এখানে যেহেতু যদি লিটারেচার হয় তাহলে সেটা একটা অংশ হবে, সেটা হচ্ছে লিটারি পার্টের জন্য, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু দেখানো হচ্ছে যে হিস্ট্রি অফ ক্রিশ্চিয়ানিটি, তাহলে তো এখানে সাহিত্যের ব্যাপারটা খুব একটা আসবে না, বুঝতে পারছো? আচ্ছা ওটা দেখে আমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, ইংলিশ লিটারেচার একটা বই আছে, কিন্তু এটা যদি, আচ্ছা আমি দেখে ওটা ঠিক করবো, হ্যাঁ, যে কোনটা আসলে এখানে ধরতে হবে, কারণ এখানে, স্যার জে লং এর বইতে তো ইংলিশ পিপল দেওয়া আছে, হ্যাঁ এটাই তো, ইক্লেসিয়াস্টিক্যাল হিস্টরি অফ ইংলিশ। আচ্ছা কারণ এখানে লিটারেচার যদি থাকে তাহলে হয়তো বা একটু ইয়ে আছে, কারণ এখানে লিটারেচারের তো হিস্ট্রি রাখা হয়নি, তাই না? এখানে এটা একটা লিটারেরি পার্ট হয়ে গেছে এই বইটা, লিটারেচারের হিস্ট্রি রাখা হয়নি, বরং এই ইংলিশ পিপল বা ইংলিশ রিলিজিয়ান বা পলিটিক্স এগুলো হিস্ট্রি রাখা হয়েছে, ঠিক আছে। বিশেষ করে ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি। ইক্লেসিয়াস্টিক্যাল মানে কি বলো তো? ইক্লেসিয়াস্টিক্যাল বলতে কি বোঝায়? ইক্লেসিয়াস্টিক্যাল বলতে বোঝায় ধর্মের সাথে রিলেটেড, হ্যাঁ, ধর্মীয় যে সকল মানে পাদ্রী, পুরোহিত এরা আছে না, এদেরকে বোঝাতে ব্যবহার করতে হয় ইক্লেসিয়াস্টিক মানে ওর সাথে রিলেটেড। দেখো, রিলেটিং টু ক্রিশ্চিয়ান চার্চ অর ইটস ক্লার্জি, ক্লার্জি মানে পাদ্রী, পুরোহিত, চার্চ, হ্যাঁ, এইগুলোকে। আচ্ছা সমস্যা না, ওটা আমি দেখবো, হ্যাঁ, যদি হয়ে থাকে তাহলে এটা হয়তো ওখানে মিসেস, কিন্তু এটা যদি এখানে হিস্ট্রি লিটারেচার নিয়ে এসে তাহলে তো মিললো না, কথার সাথে মিলবে না বইটার সাথে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তার বলছে স্যার লেগাসি এটা অফ, ইংলিশ নাম। সরি বলো। আচ্ছা যাও, ইংলিশ লার্নিং। আচ্ছা আমি পরে দেখতেছি ওটা। হ্যাঁ, বলছে লেগাসি অফ ওল্ড ইংলিশ লিটারেচার। এবার এটা পরবর্তীতে, তাহলে আমরা এখানে দেখো কয়েকটা নাম পাচ্ছি এই এজের, হ্যাঁ, এই নামগুলো একটু খেয়াল করে রাখবা, হ্যাঁ, কারণ অনেক সময় ব্রিফ কোশ্চেন উল্টে এসে যেতে পারে যে রাইট সাম নেমস অফ লিটারেচার, হ্যাঁ, ফ্রম ওল্ড ইংলিশ পিরিয়ড, তখন দেখে এখানে আমরা কয়েকটা নাম পেয়েছি, তাই না? এইগুলোকে যেন দিতে পারি। দ্য লিটারি অ্যাচিভমেন্ট, এই যে যতটুকু পড়লাম এর ভিতরেই কিন্তু থাকবে, এমন না যে বাইরে থেকে কিছু আসবে, এর ভিতর থেকে, এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তো এইটুকুর ভিতরে, কারণ ওল্ড ইংলিশ পিরিয়ডের হিস্ট্রিটা এতটুকুই। হ্যাঁ, এটাকে হয়তো দেখা যাচ্ছে আমরা অন্যান্য বইয়ে পাইলে কি হচ্ছে, এই সাহিত্যকর্মগুলোকে লিখে আরো বড় করে দিয়েছে, কিন্তু বেসিক পার্টটা কিন্তু এই জায়গাতেই। হ্যাঁ, তো এখানে দেখো আমরা কিছু ওল্ড ইংলিশ পিরিয়ডের যে লিটারি যে ফিচারগুলো পেলাম, এখানে কয়টা ফিচার পাচ্ছি আমরা? টোটাল 5টা, তাই না? ABCD 5টা না? প্রথমটা কি কি পাইলাম? হিরোইক অ্যান্ড এপিক থিমস, তারপর পাচ্ছি ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্স, তারপরে ওরাল ট্রেডিশন অ্যান্ড পোয়েটিক স্ট্রাকচার, ইউজ অফ হেডিংস অ্যান্ড ইমেজারি, প্রোজ অ্যান্ড হিস্ট্রিক্যাল রেকর্ডস।
এই গেল, এই হলো আমাদের ফিচার। বলছে দ্য লিটারেরি অ্যাচিভমেন্ট অফ ওল্ড ইংলিশ পিরিয়ড লেড দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য ইভলিউশন অফ ইংলিশ লিটারেচার, দ্য ব্লেন্ডিং অফ খ্রিস্টান প্যাগান ভ্যালুস, দেখো ব্লেন্ডিং চলছে তাই না, দ্য ইউজ অফ পোয়েটিক স্ট্রাকচার, তারপর হচ্ছে কি দ্য এমফাসাইজ অন দ্য হিরোইক থিমস, established a foundation that would influence later medieval literature. Although the language and society changed dramatically after Norman conquest in 1066, literary forms and themes of Old English period persisted. এগুলো চলছে পরবর্তীতে, কারণ হঠাৎ করে তো একটা জিনিস বন্ধ হয়ে যাবে না, তাই না? Many of its works continued to be celebrated and national treasures. The linguistics and cultural shifts, একদিকে ভাষাগত আর একদিকে হচ্ছে কি কালচারাল যে পরিবর্তন আসলো ফলোইং দ্য নর্মান কনকোয়েস্ট, ইভেন্চুয়ালি গেভ রাইজ টু মিডল ইংলিশ লিটারেচার। But Old English works like Beowulf, The Wanderer, The Seafarer remain key text in the study of English literature. যেমন আমরা মডার্ন এজে থাকলেও কি আমরা ওল্ড বই পড়ছি না, বলো তো? শেক্সপিয়ারের বই পড়ছি তাই না, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বই পড়ছি, তার মানে পরবর্তীতে এদের কোনো প্রভাব আছে কিনা, পরবর্তী এইজ বা সাহিত্যিকদের উপরে কোনো প্রভাব আছে কিনা। হ্যাঁ, these works not only provide insight into the beliefs and values of the Anglo-Saxon period but also showcase the linguistic artistry and storytelling ইত্যাদি। তো এই হলো মোটামুটি আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ডের ব্যাপারটা। তো এরপর যখন আমরা আবার মিডল ইংলিশ পিরিয়ডে যাবো, এই দুটা বই কিন্তু পাশাপাশি পড়তে হবে, হ্যাঁ, কারণ এই দুটা বই বা দুটা শিট যেটা একটার সাথে আরেকটা একটা ফ্লো আছে, একটা লিঙ্ক আছে, পার্থক্যটা খুব বেশি না, হ্যাঁ, এই জন্য এই জায়গা দুটো আমাদের একসাথে পড়তে হবে। তাহলে আমরা দেখলাম ওল্ড ইংলিশ পিরিয়ডের টাইম লিমিট কোথা থেকে কোথায় বলো তো? 450 থেকে 1063। 1066। হ্যাঁ, আর একটা হচ্ছে, তাহলে আমরা তিনটা বই পেয়েছি ওল্ড ইংলিশ পিরিয়ডের, নাম কি কি? Anglo-Saxon Chronicle, Ecclesiastical History of English People, হ্যাঁ, ওটা তো হচ্ছে প্রোজে। পোয়েট্রিতে Beowulf, The Wanderer, The Seafarer. সিফার, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রেখো। এরপর আসি, দেখো পলিটিক্যাল হিস্ট্রি অফ মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডটা কিভাবে আসলো, কিভাবে একটা পরিবর্তন আসলো। এখানে আমরা কার কার মধ্যে যুদ্ধ দেখলাম জানো? অ্যাংলো স্যাক্সন কিং ছিল কখন তখন? লাস্ট কিং ছিল হ্যারল্ড, আর হ্যারল্ড দ্য নরমানদের ছিল উইলিয়াম। হ্যাঁ, উইলিয়াম দ্য কনকারার বলা হতো, তো উইলিয়াম দ্য থার্ড। যাও, দ্য মিডল ইংলিশ পিরিয়ড হুইচ স্প্যান্স ফ্রম অ্যাপ্রক্সিমেটলি 1066 to 15,000 AD was marked by significant political and social upheaval. এটা তো গেল। এখানে যে পরিবর্তনটা এসেছে দেখো, দিস এরা বিগ্যান উইথ দ্য নর্মান কনকোয়েস্ট অ্যান্ড স দ্য রাইজ অফ ফিউডালিজম। ফিউডালিজম বলতে কি কি বোঝায় বলো তো? ফিউডালিজম মানে বুঝো? ফিউডালিজম বলতে ফিউডাল সোসাইটি। দেখো, যেটা হচ্ছে মেইনলি রিলেটেড হচ্ছে তোমার বিভিন্ন ধরনের তৎকালীন সময়ে জমি জায়গাগুলো কি করা হতো, ওই যে জমিদারি প্রথা, বুঝো? জমিদারি প্রথা। হ্যাঁ, তো ওরকম ভাবে দেখা যাচ্ছে প্রথমে একটা রাজা থাকবে, রাজার অধীনে যে এলাকা থাকবে সেই এলাকাটা আবার রাজা কি করবে, জমিগুলোকে তারা কোনো একটা মানে কোনো একজন মানুষের অধীনে দিবে, ঠিক আছে? তো সে মোটামুটি এগুলোকে কৃষকদের মাধ্যমে কাজগুলো করাই নিবে, এরকম কোনো একটা লর্ডের অধীনে দিয়ে চালায় নাও। এইভাবে পুরো একটা রাজ্যের জমি জায়গাগুলো একটা রাজার অধীনে থাকতো। সে কোনো একা পরিচালনা করতে পারবে না, তাই সে কি করতো, কিছু লর্ডের অধীনে দিত। সেই লর্ডগুলো আবার করতো কি, কৃষকদের মধ্যে বন্টন করে দিত। কৃষকরা তারা কি করতো, কৃষিকাজ করতো, জমি চাষ করতো, তারপরে সেই অনুসারে ট্যাক্স দিত, সেখান থেকে লর্ডের মাধ্যমে রাজার কাছে চলে আসতো। এই যে একটা সিস্টেম, হ্যাঁ, জমি বর্গা দেওয়া, হ্যাঁ, এইটা। তারপরে দেখো, দ্য ডমিনেন্ট সোশ্যাল সিস্টেম ইন মিডিয়েবল পিরিয়ড। মিডল মানে হচ্ছে মিডল এজ, হ্যাঁ, in which the nobility held lands from the crown in exchange for military service and vassals, while in turn tenants of the nobles, while the peasant that were obliged to live on their lord's land and give him homage, labor and a share of the products এগুলো nationally in exchange for military protection. তো এইভাবে মোটামুটি ফিউডালিজম সিস্টেমটা এসে যায়। তাই বলছে এক্সপিরিয়েন্স কনফ্লিক্ট লাইক দ্য 100 Years' War and the Wars of Roses, এখানে কিছু শর্ট নোটের জন্য কিন্তু এই কথাগুলো আসবে। অ্যান্ড এন্ডেড উইথ দ্য ডন অফ রেনেসান্স। তাহলে এটা মেইনলি শুরু হলো নরমান কনকোয়েস্টের মাধ্যমে এবং শেষ হবে রেনেসান্স শুরু হওয়া। ডন মানে কি, ভোর হওয়া, মানে শুরু। এন্ডেড উইথ দ্য ডন অফ রেনেসান্স।
These events contribute to the transformation of the English language and introduce new themes and genres. দেখো আবার নতুন একটা ধারা তৈরি হলো into English literature. Political changes not only shaped the cultural landscape of England but also inspired some of the most enduring works of Middle English literature, making this period crucial in the development গেল ওটা the Norman conquest and the rise of feudalism. Like the Middle English period is commonly regarded as beginning shortly after the Norman conquest of 1066, when William the Conqueror defeated King Harold II at the Battle of Hastings, took control of England. The conquest introduced a new ruling class of Norman nobles who spoke novel, the old Norman French. তারপর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে ইন্ট্রোডিউস হয়ে গেল and brought their customs and language and feudal system to England. This shift in political power had an immediate and lasting impact on the English language and literature. Old English, the language of Anglo-Saxon, began to merge with Old Norman French. তার মানে ওল্ড ইংলিশ নরমান ফ্রেঞ্চের সাথে কি হলো, মিশতে শুরু করলো, ইভেন্চুয়ালি ডেভেলপিং ইনটু মিডল ইংলিশ, তাতে মিডল ইংলিশ শুরু হয়ে গেল। এই জন্য আমরা দেখবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো বানান এক রকমের, উচ্চারণ আরেক রকমের। কারণ কি, তখন দেখা যাচ্ছে নরমানের ফ্রেঞ্চের যে ল্যাঙ্গুয়েজগুলোর যে ওয়ার্ড ছিল সেগুলো দেখা যাচ্ছে ওই অ্যাংলো সেকশন পিরিয়ডটা ঠিক মতো প্রোনাউন্স করতে পারতো না, তখন বানান ঠিক রেখে তারা নিজের মতো করে একটা প্রোনাউন্সিয়েশন তৈরি করে নিয়েছে। ব্যাপারগুলো এরকম। তাই বলছে আন্ডার নরমান রুল ইংলিশ সোসাইটি ওয়াজ রিকগনাইজড অ্যালং ফিউডাল লাইন্স উইথ দ্য হায়ারার্কি অফ লর্ড, ভেসেলস অ্যান্ড শার্পস, বিভিন্ন সিস্টেমে, তাই না? দ্য ফিউডাল সিস্টেম ওয়াজ রিফ্লেক্টেড ইন দ্য লিটারেচার অফ দ্য টাইম হুইচ এমফাসাইজ থিমস অফ লয়ালটি, ডিউটি অ্যান্ড শিভালরি, যেখানে কৃষকদের লয়ালটি, লর্ডদের ডিউটি, সেনাদের শিভালরি, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকতো। আর্লি মিডল ইংলিশ লিটারেচার সাচ অ্যাজ দ্য রোমান্স অফ স্যার Gawain and the Green Knight exemplifies this value through its portrayal of knights and their code of chivalry, a concept strongly associated with Norman aristocratic ideals. তাহলে এখানে আমরা পাচ্ছি যে দেখা যাচ্ছে সেই কৃষিভিত্তিক পরিবার, তাই তো, বা হচ্ছে যারা মাছ ধরতো তাদের, বা ওই যে ভাইকিংস, সব কিছু ওগুলো বাদ পড়ে গিয়ে নতুন একটা ট্রেন্ড কিন্তু এই নরমান পিরিয়ড থেকে শুরু হয়েছিল। The influence of the French language and culture can also be seen in the literary forms that become popular in England during this period. The Romance genre, এখানে একটা এসেছে নতুন কিছু ঢুকলো, সেটা হলো কি রোমান্স জানরা। রোমান মানে কি, রোমান্স মানে কি, যেখানে লাভ থাকবে, শিভালরি থাকবে, যুদ্ধ থাকবে, হিরোইজম থাকবে, এই জাতীয় বিষয় যেখানে থাকবে, তাই না? তাহলে দ্য রোমান্স জার্না হুইচ ফোকাসড অন টেলস অফ অ্যাডভেঞ্চার, কোর্টলি লাভ অ্যান্ড শিভালরিক আইডিয়ালস, হুইচ ইন্ট্রোডিউসড টু ইংল্যান্ড থ্রু ফ্রেঞ্চ লিটারেচার অ্যান্ড বিকাম ওয়াইডলি পপুলার। Works like The Knight's Tale by Geoffrey Chaucer, তাই তো, Havelock the Dane reflect this blending of English and French literary tradition. তাহলে এখানে একটু খেয়াল রেখো, দ্য নাইটস টেল কার লেখা এটা? জিওফ্রে চসার। যদিও তিনি, তার নামে একটা আলাদা এজ হয়েছে, কিন্তু ইংলিশ পিরিয়ডের, ওল্ড ইংলিশ পিরিয়ডের বা মিডল ইংলিশ পিরিয়ডের কিন্তু প্রভাব ওখানে ছিল। দ্য গ্রোথ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য রাইজ অফ মিডল ইংলিশ। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে কি ইভলভ করতেছে, তাই না? সেই জার্মান ট্রাইবদের জার্মানিক ল্যাঙ্গুয়েজ মিলে, এদিকে ফ্রেঞ্চ, ওদিকে রোমান, সব কিছু মিলে যে অবস্থানটা ছিল তার থেকে এখানে আবার ফ্রেঞ্চ এর সাথে মিশে গিয়ে আর একটা নতুন রূপ লাভ করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো, হোয়াইল ফ্রেঞ্চ রিমেইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফ্রেঞ্চ ইংলিশ কোর্ট nobility for several centuries after the Roman conquest, English continued to be spoken by the common people. তার মানে ফ্রেঞ্চ ছিল হচ্ছে ইংলিশ কোর্ট বা হাই সোসাইটির ভাষা, আর ইংলিশ ছিল হচ্ছে কমন পিপলদের ভাষা, ঠিক আছে? তারপর হচ্ছে ওভার টাইম ইংলিশ গ্র্যাজুয়ালি রিঅ্যাসার্টেড ইটসেলফ, স্পেশালি ফলোইং দ্য লস অফ ইংলিশ টেরিটরিজ ইন ফ্রান্স। তাহলে হচ্ছে ফ্রান্সের অধীনে, তাই তো, ইংলিশ টেরিটরি যখন লস হলো তখন ইংলিশ আস্তে আস্তে নিজেকে প্রকাশ করতে শুরু করলো, তখন ফ্রান্সের প্রভাবটা কমতে থাকলো, হুইচ হেল্প টু ডিস্টেন্স ইংল্যান্ড ফ্রম ফ্রান্স ইনফ্লুয়েন্স। By the 14th century, English had become the dominant language in England once again, although it had undergone significant changes due to the influence of Norman French and Latin. The re-emergence of English as a literary language was partly influenced by political and social events. In 1362, English was officially recognized as the language of law courts, with the statute of প্লিডিং, তাই তো, মানে কোর্টে ইংরেজি ভাষাটাকে নিয়ে আসা হলো ফ্রান্স বাদ দিয়ে, মার্কিং অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য রিভাইভাল অফ ইংলিশ ইন দ্য অফিসিয়াল অ্যান্ড লিটারি কন্টেক্সট। জিওফ্রে চসার, দ্য মোস্ট ফেমাস রাইটার অফ দ্য পিরিয়ড, রোড দ্য ক্যান্টারবারি টেলস ইন মিডল ইংলিশ, মার্কিং আ সিগনিফিক্যান্ট মোমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। Chaucer's use of English vernacular not only elevated the status of English as a literary language but also helped establish a standard dialect which would eventually become the basis for modern English. তার মানে তিনি তার সাহিত্যকর্মে ইংরেজি ভাষাটা ব্যবহার করা শুরু করাই মোটামুটি ইংরেজি একটা
ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ হিসাবে, ঠিক আছে তো, মানে সাহিত্যের ভাষা হিসাবে এবং যোগাযোগের ভাষা হিসাবে মোটামুটি একটা স্ট্যাটাস পেয়ে গেল। এভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আজকে যেমনটা আমরা তো দেখছি আজকে সারা বিশ্বের ব্যবহার বা হচ্ছে মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা, এবং মোটামুটি ইংলিশ এখন এরিস্টোক্রেটিক ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, তাই না? যে শিক্ষিত, হ্যাঁ, উচ্চ শ্রেণীর সমাজের ইংরেজিতে কথা বলতে পারলে নিজেদের মনে করে একটু অ্যারিস্টোক্রেটিক ভাব থাকে, কিন্তু আসলে এক সময় এরকম অবস্থানটা ছিল না। এখানে বেশ কিছু রাজনৈতিক বিষয় ঘটেছে, যুদ্ধ বিগ্রহ ঘটেছে, 100 ইয়ার্স ওয়ার্স, পিজেন্ট রিভোল্ট ইত্যাদি ঘটেছে। তার ভিতরে আমরা 100 ইয়ার্স ওয়ারটা দেখি। এটা কার কার মধ্যে ঘটেছিল বলতে পারবো কেউ? এক শতবর্ষী যুদ্ধ। ইংল্যান্ড আর ফ্রান্স। হ্যাঁ, ইংল্যান্ড এবং ফ্রান্সের ভিতরে, তাই না? ওই যে ওখান থেকে দূরত্বটা তৈরি হয়েছে। কারণ কি, ওই নরমানরা যখন আসলো তখন তারা ফ্রান্সের প্রভাবটা ইংল্যান্ডের উপরে নিয়ে আসলো, কিন্তু ইংল্যান্ড তো মেনে নিবে না ফ্রান্সের প্রভাবটা। আবার নরমানরা যখন ইংল্যান্ডে বসবাস শুরু করলো, তারাও তো ইংল্যান্ডে একটা নিজস্বতা তৈরি করে নিল, যেমনটা আমরা আমেরিকার ক্ষেত্রে দেখি। হ্যাঁ, যে আমেরিকা ব্রিটিশদের অধীনেই ছিল, তাই তো, সেই 200-300 বছর পর এই সেই ব্রিটিশ আমেরিকান মনে করলো যে না, আমাদের ব্রিটিশের অধীনতা থেকে মুক্তি পাওয়া উচিত। হ্যাঁ, কেন আমরা অন্য একটা দেশের অধীনে থাকবো? তখন আমেরিকানরা করলো কি, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা স্বাধীনতা নিয়ে নিল। একই ঘটনা এখানেও ঘটেছে। হ্যাঁ, যে তারা চেয়েছে ফ্রান্স থেকে নিজস্বতা তৈরি করতে, ফ্রান্সকে বাদ দিয়ে, ফ্রান্সের প্রভাব যেন আমাদের না থাকে, আমাদের দেশকে আমরা নতুনভাবে গঠন করব। প্রত্যেকটা দেশের পিছনে এরকম একটা কারণ আছে। হ্যাঁ, যে প্রথমে কোথাও থেকে মানুষ এসে বসবাস করা শুরু করেছে, সেখানে তারা নিজস্ব কালচার তৈরি করে নিয়েছে, এবং শেষ পর্যন্ত তারা আবার প্রথম যে রুট, সেই রুটটাকে কেটে নিয়ে তারা স্বাধীন হতে চেয়েছে। এই ব্যাপারটা সবসময় ঘটেছে। হ্যাঁ, তারপর দেখ, one of the most significant political events of the Middle English period was the 100 Years' War between England and France. This prolonged conflict, which lasted from 1337 to 1453, দেখো 1453 হচ্ছে রেনেসাঁস পিরিয়ডের মেইনলি উত্থান, involved a series of battles over claims to the French throne and had a profound impact on English identity and national pride. মানে ইংল্যান্ডে থাকা যে রাজারা, তারা চেয়েছে যে ফ্রান্সটাও তাদের অধীনে নিয়ে নিবে। ব্যাপারটা এরকম। তাহলে ফ্রান্স থেকে মানুষ গিয়ে ইংল্যান্ডে বসবাস করতে শুরু করলো, অথচ সেই ইংল্যান্ডে থাকা, তাই তো, সেই নরমান কিংয়েরা তারা চাচ্ছে কি ফ্রান্সের থ্রোনটাও আমরা নিয়ে নিব। ব্যাপারটা এরকম। দ্য ওয়ার ফুয়েলড আ সেন্স অফ ইংলিশ প্যাট্রিয়টিজম অ্যান্ড প্রমোট দ্য ইউজ অফ ইংলিশ ইন বোথ লিটারেচার অ্যান্ড গভর্নমেন্ট। As the war continued, England's separation from France became more pronounced. এতে কি হলো, তখন ছিল একসাথে ছিল, এখন সেপারেট হওয়ার একটা সম্ভাবনা চলে আসলো। অ্যান্ড দ্য ইংলিশ নবিলিটি ইনক্রিজিংলি এমব্রেস দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এতে কি হলো, ফ্রান্সের বিরুদ্ধে যেহেতু আমাদের একটা দ্বন্দ্ব, এই জন্য ফ্রান্স ভাষাটা বাদ দিয়ে তারা নিজস্ব ভাষা যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটাকে তারা গ্রহণ করতে শুরু করলো অ্যারিস্টোক্রেটিক পিপলেরা। This period saw the rise of patriotic literature such as the works of chronicles like John Gower and Thomas Malory's দেখো লি মরিডি আর্থার, হুইচ সেলিব্রেটেড ইংলিশ হিস্ট্রি, মিথ অ্যান্ড হিরোইজম। এইটা একটু খেয়াল রেখো, থমাস ম্যালোরিস লেখা, হ্যাঁ, এই বইটা, লি মর্টিডি আর্থার। The themes of chivalry, honor and loyalty became prominent in English literature as reflected in works like the alliterative Mortidy Arthur, একই কথা বলা হচ্ছে, a poetic retelling of King Arthur's heroic battles. The war also led to social and economic changes in England as the demands of wartime taxation and military service strained the feudalism. Many peasants and lower class citizens began to question the rigid social hierarchy and are discontent that would soon explode in the form of revolt. রিভোল্ট চলেছে, আর সেটাই হচ্ছে কি মোস্ট নোটেবলি known as peasant revolt। তার মানে ওর সাথে এটা রিলেটেড, 100 ইয়ার্স ওয়ারের সাথে এটা রিলেটেড। কারণ কি বলছে, ম্যানি পিজেন্ট অ্যান্ড লোয়ার ক্লাস সিটিজেন্স বিগ্যান টু কোশ্চেন দ্য রিজিড সোশ্যাল হায়ারার্কি। হ্যাঁ, তারা এই যে ফিডাল সিস্টেমে কি হলো, কৃষকরা মানে ব্যাপকভাবে, মানে কি বলবো, শোষিত হতেছিল আর কি, লর্ডেরা ব্যাপকভাবে। আমরা এখানে দেখেছি আমাদের ক্ষেত্রে, তাই না, ব্রিটিশ আমলে কি হচ্ছিল এখানে আমাদের এদিকে, কি করা হচ্ছিল বলতো, ওই যে সূর্যাস্ত আইন, হ্যাঁ, এই আইন, সেই আইনের মাধ্যমে কি করা হতো, কৃষকদের কাছ থেকে কৃষি পণ্যের উপরে যে ট্যাক্স, সেটা বেশি পরিমাণে নেওয়া হতো। জমি বর্গা দেওয়া হতো, জমির ফসল না দিতে পারলে পুরো ফসল সহ কেড়ে নেওয়া হতো। এই অত্যাচারগুলো ব্যাপক পরিমাণে হয়েছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশেও, এটাও ঘটেছিল ইংল্যান্ডে। দিস সোশ্যাল আনরেস্ট ইজ রিফ্লেক্টেড ইন লিটারেরি ওয়ার্কস দ্যাট ক্রিটিক দ্য করাপশন অ্যান্ড মোরাল ফেলিংস অফ দ্য রুলিং ক্লাস, সাচ অ্যাজ উইলিয়াম ল্যাংল্যান্ডস পায়ার্স প্লাউম্যান। হ্যাঁ, পায়ার্স প্লাউম্যান এই বইও দেখানো হয়েছে। এই বইটা কার বলতো? পায়ার্স প্লাউম্যান, উইলিয়াম ল্যাংল্যান্ড। হ্যাঁ, হুইচ allegorically examines social inequality and the moral decline of the church.
এরপর রয়েছে কি ব্ল্যাক ডেথ, একসাথে কিন্তু একটা রিলেটেড, হ্যাঁ, 100 ইয়ার্স ওয়ার, প্রেজেন্ট রিভল, ব্ল্যাক ডেথ একসাথে একটা রিলেটেড। যেমন আমাদের এদিকে ভারত উপমহাদেশে ছিল কি আহ, মন্বন্তর হয়েছিল না এই সময়, 76-এর মন্বন্তর ব্রিটিশ আমলে, তাই না, যেখানে ওই সূর্যাস্ত আইন এটা সেটার মাধ্যমে কি করা হয়েছিল, দেখা গেছে কৃষি ফসল তো হয়নি, নীল চাষ করানো হতো, এতে মানুষ না খেয়ে মারা গেছে, এরকম একটি ঘটনা ঘটেছে। হুম, তারপর 54 মন্বন্তর হয়েছে, যেখানে এই একই একই সূত্র কিন্তু এইগুলির প্রয়োগ হয়েছে, আর তখন এই ঘটনাগুলো ঘটেছে। তারপর হচ্ছে দ্য ব্ল্যাক ডেথ, দ্য ডেভাস্টেটিং প্লেগ দ্যাট swept through England in 1348 to 1349 had a major impact on English society, অনেকটা আমাদের করোনার মতো, ঠিক আছে, করোনার মতো। দিস প্লেগ killed a significant portion of the population, leading to labor shortage, economic instability and social upheaval. এই ব্ল্যাক ডেথের কারণেই দ্য ড্রামাটিক পপুলেশন ডিক্লাইন অ্যাক্সিলারেটেড চেঞ্জেস ইন ফিডাল সিস্টেম অ্যান্ড অ্যাজ পিজেন্টস গেইনড মোর বার্গেনিং পাওয়ার অ্যান্ড দ্য রিজিড ক্লাস স্ট্রাকচার বিগেন টু ব্রেক ডাউন। তার মানে পিজেন্ট রিভলটা কখন হলো, এই এই সকল কারণে, যে তখন দেখা গেলো অনেক মানুষ মারা গেছে, হ্যাঁ, কৃষক কমে গেছে, লর্ডদের কৃষকের প্রয়োজন, কিন্তু কৃষক যেহেতু কম, এই জন্য কৃষকরা কি করছে, পিজেন্ট মানে কি কৃষক কিন্তু এখানে, হ্যাঁ, তারা বার্গেনিং করতে শুরু করেছে এবং মোটামুটি তাদের অধিকার তারা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করেছে। দ্য থিমস অফ মর্টালিটি, সাফারিং অ্যান্ড স্পিরিচুয়াল রিডেমশন বিকাম মোর প্রমিনেন্ট ইন লিটারেচার অ্যাজ এ রেজাল্ট অফ দ্য প্লেগ। ওয়ার্কস লাইক এই যে পায়ার্স প্লাউম্যান, উইলিয়াম ল্যাংল্যান্ডের রিফ্লেক্ট দিস প্রিঅকুপেশন উইথ ডেথ, দ্য আফটার লাইফ অ্যান্ড দ্য সার্চ ফর স্পিরিচুয়াল ট্রুথ। The Black Death also had a democratizing effect on literature, as the decrease in labor and the rise of a more prosperous working class helped to foster a growing audience for literature in English vernacular. হ্যাঁ, ইংলিশ ভাষাতে মোটামুটি সাহিত্য রচনার জন্য ভালো একটা সুযোগ হয়েছে। কারণ কি, কারণ এই কৃষি সমাজ, কৃষকরা মোটামুটি একটা প্রসপারাস ওয়ার্কিং ক্লাসে রূপান্তরিত হয় এবং তাদের মধ্যে সাহিত্যকর্মের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। এরপর হচ্ছে দ্য ওয়ার অফ রোজেস, এটা কি দেখো, the War of the Roses, a series of civil wars fought between the House of Lancaster and York for control of English throne, এটা আবার সিভিল ওয়ার যেটা বলা হচ্ছে দেশের মধ্যে, mark the final decades of Middle English period. This internal conflict weakened the nobility and disestablished the English government, leading to the political chaos and a loss of confidence in traditional feudal structure. দেখো প্রত্যেকটা সময় কি হচ্ছে, দেশের একটা উত্থান পতন কিন্তু এই সময় ব্যাপক পরিমাণে হয়েছে। The instability and violence of the Wars of Roses are reflected in the literature of the time, particularly in the form of historical and romanticized retelling of English literature, English history. Sir Thomas Malory's Lee Arthur de Morther written during this period can be seen as both a reflection on and a response to the political turmoil of his time. তার মানে এই বইটাতে ব্যাপক পরিমাণে দেখানো হয়েছে তৎকালীন যোদ্ধাদের কাহিনী, লয়ালটি, হ্যাঁ, দেশের প্রতি ভালোবাসা, যুদ্ধ ইত্যাদি। ম্যালোরিস পোর্ট্রেল অফ দ্য আর্থারিয়ান কোর্টস রাইজ অ্যান্ড ফল মিরর্স দ্য স্ট্রাইপ অ্যান্ড ডিভিশন উইদিন ইংল্যান্ড, যে কিভাবে কখন উত্থান পতন ঘটেছে, অফারিং রিডার্স অ্যান আইডিয়ালাইজ ভার্সন অফ শিভালরি অ্যান্ড ইউনিটি ইন আ টাইম অফ ন্যাশনাল ডিসকর্ড। এভাবে কি হচ্ছে, দ্য এন্ড অফ মিডল ইংলিশ পিরিয়ড অ্যান্ড দ্য ডন অফ রেনেসাস। দ্য মিডল ইংলিশ পিরিয়ড গ্র্যাজুয়ালি কেম টু অ্যান এন্ড উইথ দ্য রাইজ অফ টিউডার্স ডাইনাস্টি। এখানে দেখো কার কার মধ্যে যুদ্ধ হয়েছে, ল্যাংস্টার অ্যান্ড ইয়র্ক। আমরা একটু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের এবিসি অফ ইংলিশ লিটারেচার, এই বইটা তোমাদের কাছে আছে, অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, জি স্যার আছে। হ্যাঁ, এটাতে যদি আমরা যাই, আমরা একটু রাজাদের এবং সেই সময়কার ধারাবাহিকতা কিন্তু সম্পর্কে আমরা একটু জানতে পারবো। হ্যাঁ, এই যে এখান থেকে দেখো, এই যে নরমান কিং, তাই না, নরমান থেকে কিন্তু আছে, অ্যাংলো স্যাক্সন ওখান থেকে নেই, কারণ তৎকালীন সময় ওরকম। দেখো উইলিয়াম দ্য ফার্স্ট, যে হচ্ছে নরমান্ডি হিসেবে আসলো। তারপরে এইখানে কি ঘটনা ঘটেছে দেখো, কয়েকজন রাজা মোটামুটি, তারপর হচ্ছে কি এই জায়গাতে যদি আমরা দেখি, এই যে হাউস অফ ল্যাংস্টার আর হাউস অফ ইয়র্ক। তাহলে প্রথমে ছিল কি, দেখো ল্যাঙ্কাস্টার ছিল, তারপর হচ্ছে ইয়র্ক এসেছে, এদের ভিতরে দ্বন্দ্ব হলো, দ্বন্দ্ব হওয়ার পর টিউডার ডাইনাস্টি চলে আসলো। দেখো 1485 এইখানে। তাহলে দেখো ল্যাঙ্কাস্টার এর অধীনে ছিল কি, হেনরি দা
ফোর্থ, ফিফথ, সিক্সথ। আর এই যে এডওয়ার্ড, এইখানে একটু তোমরা একটু দেখবা যে কেন এত এই যে নামের সাথে এত 4, 5, 3 ইত্যাদি লাগানো হচ্ছে। এডওয়ার্ড দ্য ফোর্থ, এডওয়ার্ড দ্য ফিফথ, এরকম করে তারপর টিউডার ডাইনাস্টি চলে আসলো, তার মানে রেনেসাঁস পিরিয়ডের মধ্যে ঢুকে গেল, এরকম দেখানো হচ্ছে। এভাবে ডাইনাস্টি চেঞ্জ হচ্ছে। এখানে দেখেছি, দেখো ল্যাঙ্কাস্টার ইয়র্কের মধ্যে যুদ্ধ হলো, আর এটা চলে গেল কাদের হাতে? টিউডার ডাইনাস্টির অধীনে, তাই না? টিউডারদের অধীনে। আচ্ছা, তাই বলছে দ্য মিডল ইংলিশ পিরিয়ডটা গেল। ফলোয়িং হেনরি দ্য সেভেন্থ ভিক্টরি ওভার রিচার্ড দ্য থার্ড অ্যাট দ্য ব্যাটল অফ, দেখো, বশওয়ার্থ ফিল্ড ইন 1485, হুইচ এন্ডেড দ্য ওয়ার্স অফ রোজেস অ্যান্ড ব্রট স্ট্যাবিলিটি টু ইংল্যান্ড। দিস ইভেন্ট মার্ক দ্য বিগিনিং অফ দ্য রেনেসাঁস ইন ইংল্যান্ড। তাহলে দুইজনই হারিয়ে ফেললো, ইয়র্ক এবং ল্যাঙ্কাস্টার দুইজনই ক্ষমতা হারিয়ে টিউডারটা নিয়ে নিল। দিস ইভেন্ট মার্ক দ্য বিগিনিং অফ দ্য রেনেসাঁস ইন ইংল্যান্ড, অ্যান্ড এরা ক্যারেক্টারাইজড বাই রিনিউড ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল লার্নিং, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড আর্টিস্টিক এক্সপ্রেশন। ওকে, দ্য ইনভেনশন অফ দ্য প্রিন্টিং প্রেস, এই যে প্রিন্টিং প্রেস ইনভেন্ট হয়েছে, তাই না, উইলিয়াম ক্যাক্সটনের দ্বারা, এটা খেয়াল রেখো। ইন 1476 further accelerated the spread of literature and learning, helping to transition England from the Middle Ages to the early middle period, modern period, sorry. তো এইভাবে মোটামুটি আমরা লিটারি এবং পলিটিক্যাল হিস্ট্রিটা দেখলাম। এখানে কিছু কিছু মেজর ঘটনা আছে। এখানে যদি আমরা দেখি সংক্ষেপে কি বলছে, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ দ্য মিডল ইংলিশ পিরিয়ড ফ্রম দ্য নর্মান কনকোয়েস্ট অ্যান্ড দ্য ইম্পোজিশন অফ ফিউডালিজম টু দ্য 100 Years' War and the War of Roses shaped the course of English literature in significant ways. Political turmoil, social upheaval, and linguistic transformation fostered an environment in which English literature could evolve, incorporating new themes, genres, and language. This period saw the rise of Middle English as a literary language, the emergence of the ironic works like the Canterbury Tales, the Lee, Mordred Arthur, and the development of themes related to chivalry and nationalism and social injustice. But by the end of Middle English period, the English language and literature had been transformed, setting the stage for flourishing of English literature during the Renaissance. The Middle English period remains a vital chapter in the history of একই কথা। এখানে আমরা কিছু ফিচার দেখব, লিটারি হিস্ট্রি এবং ফিচার্স। তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে কী কী ধরনের ফিচার এখানে অটোমেটিক আসবে। আচ্ছা, তাহলে আমি এটা কেটে দিয়ে আবার অ্যাড করতেছি, হ্যাঁ, কারণ সময়টা শেষে। আচ্ছা, তাহলে হিস্ট্রিক্যাল কনটেক্সটটা আমি আর জানতে চাচ্ছি না, আমরা একটু লিটারেচারের ফিচারগুলো একটু দেখি, হ্যাঁ, কারণ ওটা একই ঘটনা ঘুরে ফিরে আসবে। দেখো, কি ফিচার্স অফ মিডল ইংলিশ লিটারেচার। এখানে প্রথমে যেটা আসছে কি দেখো, ইউজ অফ ভার্নাকুলার ইংলিশ, মানে কমন যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু ব্যবহার শুরু হতো। তো তার আগে তো ফ্রেঞ্চ ভাষায় লেখা হতো বা ল্যাটিন ভাষায় লেখা হতো, তাই না? কিন্তু এখন সেটা বাদ দিয়ে কি হয়ে গেল, ইংলিশ ভাষা মোটামুটি ব্যবহার করা শুরু করলো সাহিত্যে। One of the most defining features of Middle English literature is the use of English vernacular. Unlike the Latin and Roman French that dominated earlier works, Middle English literature sought to reach a wider, more diverse audience. Geoffrey Chaucer's The Canterbury Tales is the best known example of this shift, and he chose to write in the East Midland dialect, which would later form the basis for modern English. Chaucer's use of vernacular allowed him to capture the nuances of everyday speech, adding authenticity and accessibility to his characters and themes. মানে চলিত ভাষা, তাই না, ব্যবহার্য ভাষাটা যদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই তার ভিতরে মানুষের প্রাত্যহিক জীবনের কথাবার্তা, হ্যাঁ, এবং তাদের বাস্তবতার সম্পর্কে তুলে ধরা যাবে। দ্য মুভমেন্ট টুয়ার্ড রাইটিং ইন মিডল ইংলিশ লেড দ্য গ্রাউন্ডওয়ার্ক ফর ফিউচার রাইটার্স অ্যান্ড হেল্পড establish English as a viable literary language. The use of vernacular not only democratized literature but also lead to the development of a more standardized English, as works written in a common dialect reach a wider audience. এছাড়া রয়েছে কি রিলিজিয়াস থিমস অ্যান্ড অ্যালেগরি, এই সময়তে মোটামুটি ওই ওল্ড ইংলিশ পিরিয়ডের মতোই। দেখো, দ্য চার্চ প্লেড আ সেন্ট্রাল রোল ইন মিডিয়েভাল লাইফ, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট many works of Middle English literature are deeply religious and moralistic in nature. Allegorical literature, in which abstract concepts are personified to teach moral and spiritual lessons, was particularly popular. William Langland's Piers Plowman is a notable example of this genre,
offering a social and spiritual critique of contemporary life through the allegorical journey of its protagonist Piers। হ্যাঁ, তাহলে পায়ার্স নামে যে প্রোটাগনিস্ট বা যে ক্যারেক্টার, তার জার্নির মাধ্যম দিয়ে দেখানো হয়েছে যে আমাদের সামাজিক এবং স্পিরিচুয়াল লাইফটা কেমন। দ্য পোয়েম অ্যাড্রেসেস ইস্যুস লাইক দ্য করাপশন অফ দ্য ক্লার্জি, দ্য প্লাইট অফ দ্য পোর অ্যান্ড দ্য নিড ফর পার্সোনাল অ্যান্ড সোশ্যাল রিফর্ম। রিলিজিয়াস থিমস আর অলসো প্রেজেন্ট ইন দ্য মিস্ট্রি প্লেস অ্যান্ড মোরালিটি প্লেস। এই দুটো একটু খেয়াল করবা, কারণ নাটকের উত্থান কিভাবে হয়েছিল। হুইচ আর পপুলার ফর্ম অফ ড্রামা ইন দ্য মিডল ইংলিশ পিরিয়ড। দিস প্লেস পারফর্ম বাই গিল্ডস অ্যান্ড অর ট্রাভেলিং ট্রুপ। আচ্ছা, এই কয়টা টার্ম একটু আমরা বুঝি। মিস্ট্রি প্লে এবং মোরালিটি প্লে, এগুলো সম্পর্কে জানা আছে আগে? বলো তো। মিস্ট্রি প্লে বা মোরালিটি প্লে কি? না স্যার। আচ্ছা, ওকে, তাহলে মিস্ট্রি প্লে এবং মোরালিটি প্লে ক্রিশ্চিয়ানিটি চালু হওয়ার পর বিবলিক্যাল স্টোরিগুলোকে নিয়ে, তাই তো? বাইবেলের যে সকল নবী আছে বা এই যে বিবলিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলো নিয়ে লেখা যে নাটকগুলো, মানে বিবলিক্যাল স্টোরিগুলোকে নিয়ে যে নাটক তৎকালীন সময় উপস্থাপন করা হয়েছে বা লেখা হয়েছে, সেগুলোকে আমরা বলছি হচ্ছে মিস্ট্রি প্লে। এই দেখো, স্যার এখানে তো আবার মিরাকল প্লেও ছিল। ওটা আলাদা, ওটা হ্যাঁ, ওটা আলাদা জিনিস। দেখো, এই যে মিস্ট্রি প্লেস আর ড্রামাটাইজেশন অফ বোথ ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্ট মিরাকলস, ঠিক আছে তো? এটা হচ্ছে ওই বাইবেলের যে টেস্টামেন্টগুলো আছে, যে গল্পগুলো আছে, সেইগুলোকে নিয়েই লেখা হচ্ছে কি মিস্ট্রি প্লে। এবার হচ্ছে মিরাকল প্লে হচ্ছে সেইগুলো যেগুলো বিবলিক্যাল সাহাবীদের বা সাধু সন্ন্যাসীদের হ্যাঁ, তারা আবার ছিল সেইন্ট, নিয়ে লেখা। তারা বিবলিক্যাল ক্যারেক্টার না, তারা বাইবেল পড়েছে, তাই তো? বাইবেল জেনেছে এবং তারা তাদের নিজস্ব জীবনে যে একটা পরিবর্তন নিয়ে এসেছে, সেগুলো হচ্ছে মিরাকল প্লে। আর মোরালিটি প্লে হচ্ছে কোনো বিবলিক্যাল স্টোরিও না বা কোনো সাধু জীবনীও না, বরং মানুষের সাধারণ জীবনকেই অথবা পশু পাখিকে ক্যারেক্টার হিসাবে ধরে বা বিভিন্ন ধরনের যে ভার্চুগুলো আছে, সেগুলোকে ক্যারেক্টার ধরে মানুষের মধ্যে মোরালিটি প্রচার করার জন্য যে প্লে, সেগুলো হচ্ছে মোরালিটি প্লে। তা তিন ধরনের প্লের আমরা নাম পাই, ঠিক আছে তো? একটা হচ্ছে কি বললাম প্রথমে, মিস্ট্রি প্লে মানে কি, যেটা হচ্ছে বিবলিক্যাল স্টোরি, তাই না? খেয়াল করো, মিস্ট্রি প্লেস। তারপর হচ্ছে মিরাকল প্লে কাদের নিয়ে? নিয়ে লেখা। মোরালিটি প্লে, তাই তো? আর মোরালিটি প্লে হচ্ছে মোরাল ক্যারেক্টারগুলোকে নিয়ে লেখা। এই হচ্ছে তিন ধরনের ড্রামা আমরা পাচ্ছি সেই সময়। মোটামুটি মিডিল এজ থেকে শুরু হয়েছিল। হুইচ আর পপুলার ফর্মস অফ ড্রামা ইন দ্য মিডল ইংলিশ পিরিয়ড। দিস প্লে পারফর্ম বাই, এই যে গিল্ডস মানে বুঝো তো? গিল্ডস মানে তৎকালীন তো স্টেজ ছিল না, তখন কি করা হতো, ওই যেমন এখন যেমন ইয়াদ না, ওই দেখি জানো ভ্রাম্যমাণ লাইব্রেরি ছিল, ভ্রাম্যমাণ লাইব্রেরি দেখছো? জি স্যার, গাড়ির মধ্যে অনেকগুলো বই নিয়ে। তৎকালীন স্টেজ ছিল এরকম। ও বাবা, এসব কি আসতেছে? আচ্ছা স্যার, ওই স্টেজের মধ্যে চাকা লাগানো থাকতো, ওগুলা ঠেলে ঠেলে নিয়ে স্টেজই গাড়ির মতোই, ওখানে ঘোড়া দিয়ে টেনে যেন বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যেত, ঠিক আছে তো? বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যেত। আচ্ছা, এখানে সেটা দেখাচ্ছে না, থাকলে ভালো হতো। তো যাক, সমস্যা না। বলছে ট্রাভেলিং ইয়ার, ওখানে সেটা পাশে বলাই আছে। দেখো, ট্রাভেলিং ট্রুপ মানে যারা হচ্ছে নাটক উপস্থাপনা করতো, ক্যারেক্টার সহ নাট্যকাররা ওই বিভিন্ন জায়গায় যেত, হয়তো 8-10 দিন থাকতো, সেখানে একই সিরিজের বিভিন্ন নাটক দেখায়, তখন আরেক জায়গায় যেত, এরকম। প্রেজেন্টেড বিবলিক্যাল স্টোরিজ অ্যান্ড মোরাল লেসন্স টু আ লার্জলি ইলিটারেট পাবলিক, ব্লেন্ডিং এন্টারটেনমেন্ট উইথ দ্য রিলিজিয়াস এডুকেশন। হ্যাঁ, কোর্টলি লাভ অ্যান্ড শিভালরি ইন রোমান্স। তাহলে তৃতীয়টা হচ্ছে এখানকার যে নাটক, সিনেমা বা লিটারি সাহিত্যের মধ্যে কি ছিল? কোর্টলি লাভ অ্যান্ড শিভালরি ছিল, তাই না? কারণ তখন যুদ্ধ বিগ্রহ এগুলো ছিল মেনলি। তাই বলছে, দেখো, দ্য রোমান্স জানরা হুইচ ওয়াজ ইন্ট্রোডিউসড টু ইংল্যান্ড থ্রু ফ্রেঞ্চ লিটারেচার বিকাম আ ডমিনেন্ট literary form during the Middle English period. Romance typically focused on the adventures of knights, often emphasizing themes of courtly love, chivalry, and loyalty. Work like Sir Gawain's and the Green Knight and the Knight's Tales by Geoffrey Chaucer exemplifies these themes, blending fantastical elements with more moral lessons and ideals of chivalric behavior. Courtly love, a concept that idealizes romantic devotion between a knight and his lady,
was a central theme in many Middle English romances. The literature of courtly love not only reflected the values of medieval aristocracy but also explored the complexities of human relationship. Sir Gawain and the Green Knight, for instance, examines the conflict between personal honor and social obligations, revealing the moral dilemmas faced by individuals with the chivalry code. মানে এই গল্পগুলো যদি আমাদের পড়া নাই তো, তাই না, আমরা পড়িও না বা আমরা জানি না, তাহলে কি করে বুঝবো? কিন্তু তারপরে দু একটা লাইন দিয়ে আমরা যা বুঝতেছি সেগুলো খেয়াল করে রাখতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল কমেন্টারি। তৎকালীন সময় যুদ্ধ বিগ্রহ হওয়ার কারণে কৃষকদের এবং কমন পিপলদের যে একটা হতাশা, হ্যাঁ, তাদের ভিতরে যে একটা সমস্যা, সেগুলোকে আবার তুলে ধরা হয়েছে সোশ্যাল কমেন্টারি হিসেবে বিভিন্ন গল্পের ভিতর। হচ্ছে মিডল ইংলিশ লিটারেচার ফ্রিকুয়েন্টলি এনগেজড ইন স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল কমেন্টারি, অফেন চ্যালেঞ্জিং দ্য ইনস্টিটিউশন অ্যান্ড সোশ্যাল হায়ারার্কি অফ দ্য টাইম. Geoffrey Chaucer's The Canterbury Tales is perhaps the most famous example of Middle English social satire, as it uses a diverse group of pilgrims to explore a wide range of social issues. Each character's story reflects different aspects of medieval society, from the hypocrisy of the clergy to the corruption of the nobility and the struggles of the lower class. হ্যাঁ, মানে মূল কথা হলো সামাজিক ক্রিটিসিজম হিসাবে এই সাহিত্যকর্মগুলো ব্যবহার করা হয়েছে তখন। হ্যাঁ, ক্লার্জিরা কিভাবে খারাপ হয়ে যাচ্ছে, নোবেল পিপলগুলো কিভাবে লোয়ার ক্লাস পিপলকে কি করছে, শোষণ করতেছে, হ্যাঁ, এবং স্ট্রাগল করতেছে কিভাবে লোয়ার ক্লাস পিপলগুলো, এগুলোকে দেখানো হয়েছে। Chaucer's work stand out for its humor, irony and insight into the human nature. By portraying a variety of social classes and occupations, Chaucer's The Canterbury Tales captures a cross-section of medieval life, making it one of the most valuable source for understanding the culture and values and social dynamics of the Middle English period. এছাড়াও অ্যালিটারেশন অ্যান্ড পোয়েটিক স্ট্রাকচার তো আছে, যেটা আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডও দেখছি, কারণ বিষয়গুলোকে মনে রাখার সুবিধার্থে। আর তারপরে কিন্তু দেখো, মিডল ইংলিশ পিরিয়ডে কন্টিনিউ টু ইউজ সাম ফিচার্স অফ ওল্ড ইংলিশ ভার্স such as alliteration but with new adaptation. In works like Sir Gawain and the Green Knight, alliteration is used alongside rhymes, stanzas, blending the traditional English style with influence from French poetry. Middle English poetry also employed a range of metrical patterns, including the four stress line, ওই একই কথা। এছাড়া বলছি দেখো, poets of Middle English period explored new structural forms, including the use of stanza and varying line length, giving their work a musical quality, allowing for greater flexibility in expression. হ্যাঁ, মানে পোয়েট্রি মানেই সেখানে কি থাকবে, রাইম থাকবে, রিদম থাকবে, তাই না, স্টেনজাইক ফর্ম থাকবে, যাতে কি হয়, একটা মিউজিক্যাল সেন্স দেওয়া যায় এবং এটাকে অ্যাট্রাকটিভ করে তোলা যায়। দিস এক্সপেরিমেন্টেশন উইথ ফর্মস স্ট্রাকচার উড ইভেন্চুয়ালি কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ মোর স্ট্যান্ডার্ডাইজ মেট্রিক্যাল প্যাটার্নস ইন লেটার ইংলিশ পোয়েট্রি। ওকে, সিগনিফিক্যান্ট এটা গেল হচ্ছে তাহলে ফিচার। আমরা এখানে পেলাম কয়টা, 5টা ফিচার এখানেও পেয়েছি। প্রথমটা হলো কি, ইউজ অফ ভার্নাকুলার ইংলিশ, তারপর হলো রিলিজিয়াস থিমস অ্যান্ড অ্যালেগরি, কোর্টলি লাভ অ্যান্ড শিভালরি ইন রোমান্স, স্যাটায়ার অ্যান্ড সোশ্যাল কমেন্টারি, অ্যালিটারেশন অ্যান্ড পোয়েটিক স্ট্রাকচার। সিগনিফিক্যান্ট ওয়ার্কস অ্যান্ড অথর্স অফ দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এখন কারা কি লিখেছে তার ভিতরে আমরা পাচ্ছি, দেখো জিওফ্রে চসারের নামটা চলে আসে। যদিও জিওফ্রে চসার নিয়ে আমরা একটা এইজ পাবো, কিন্তু তিনি মেনলি এই মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যেই ছিলেন, যেটা আমরা এবিসি দেখলে বুঝতে পারি, তাই না, এখানে যেহেতু আমরা দেখেছিলাম। আমি আগেই বলেছিলাম যে তোমরা অবশ্যই হিস্ট্রির যে সাল তারিখগুলো অ্যান্ড এবিসি অফ ইংলিশ লিটারেচারের মতো করে মনে রাখবে, হ্যাঁ, ঠিক আছে? এই যে এই জায়গাটা একটু খেয়াল করবো। দেখো, মিডল ইংলিশ পিরিয়ডের মধ্যে কিন্তু এইজ অফ চসার আসতেছে, হ্যাঁ, কারণ মিডল ইংলিশ পিরিয়ডকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাংলো নর্মান পিরিয়ড, হচ্ছে এইজ অফ চসার, কিন্তু আমরা এই সিলেবাসে আবার এইজ অফ চসারকে আলাদা করে পাচ্ছি, এটা আমরা একটু খেয়াল করবো। হচ্ছে অফেন রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, এটা খেয়াল করো, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয়। Chaucer's The Canterbury Tales is a masterpiece that combines satire, social commentary and a deep understanding of human nature. His use of Middle English and portrayal of characters from various social background revolutionized English literature. দেখো, উইলিয়াম ল্যাংল্যান্ডের পাচ্ছি কি আমরা, পায়ার্স প্লাউম্যান, তাই তো। ল্যাংল্যান্ডস অ্যালেগরিক্যাল পোয়েম, এটা কি ধরনের রাইটিং, একটা অ্যালেগরিক্যাল পোয়েম, is a major work of social criticism. Through its spiritual journey, the poem examines social injustice, the failings of the church, and the struggle of the common people, providing insight into the concern of 14th century England. এছাড়া রয়েছে পার্ল পোয়েট, known for Sir Gawain and Green Knight, Pearl and Patience. These anonymous poets' work are distinguished by their alliterative style and their exploration of moral and religious themes. Sir Gawain and the Green Knight remains one of the most celebrated romance of the Middle English period. এছাড়া রয়েছে জন গাওয়ার, এর রয়েছে দেখো কন্টেম্পোরারি অফ চসার, গাওয়ার রোট ইন ল্যাটিন, ফ্রেঞ্চ অ্যান্ড ইংলিশ। হিজ কনফেন্সিও অ্যামান্টিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এগুলো মনে রাখার দরকার নেই, এই দুটা তিনটা একটু মনে রাখবা, জিওফ্রে চসার, উইলিয়াম ল্যাংল্যান্ড এবং পার্ল পোয়েট।
মিস্ট্রি অ্যান্ড মোরালিটি প্লে, এখানে দেখো দিস ড্রামাটিক ওয়ার্কস অফেন রিলিজিয়াস ইন নেচার ওয়ার পারফর্মড ইন টাউনস অ্যান্ড ভিলেজ অ্যাক্রস ইংল্যান্ড। Plays like Every Man, a morality play, use allegory to impart moral lessons, while mystery plays such as those are York cycle dramatize biblical stories for public audience, তাই না? এরপর কি হচ্ছে লেগাসি এন্ড ইনফ্লুয়েন্স অফ মিডল ইংলিশ পিরিয়ড। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ইন্টারলুডটা কি এই তিনটার যে কোনো একটার মধ্যে হয়ে যাবে, না না ওটা আলাদা, ইন্টারলুডটা ওটা আলাদা? আলাদা, ওটা আমরা পরে আসবো, হ্যাঁ পরের রিলসগুলোতে আসবো। হ্যাঁ ওটা আলাদা, ইন্টারলুড আলাদা। মিস্ট্রি প্লে, মিরাকল প্লে, মোরালিটি প্লে, তারপর হচ্ছে ইন্টারলুড। ইন্টারলুড হচ্ছে শর্ট প্লেগুলো, যে যাদের উদ্দেশ্য একটা মোরাল প্রচার করা, কিন্তু এই মোরালিটি প্লে মিস্ট্রি প্লের মতো এত বড় না। এটা তোমরা পাবা হচ্ছে ওই ইয়ার বইটা আছে, কল্যাণনাথ দত্তের বই আছে, কল্যাণনাথ জি দত্তের স্যার বই আছে। ওই বই একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবা। ওটা নিয়ে আমরা পড়বো পরবর্তীতে। কারণ আমরা যখন ড্রামার ইয়া দেখবো, বিশেষ করে এলিজাবেথ নিজে যখন ড্রামার উত্থানটা দেখবো, ডেভেলপমেন্ট অফ ড্রামা, তাই তো, তখন ওইটা আমরা ওখানে আলোচনা করবো। তো এই তো মোটামুটি আমাদের মিডিল ওল্ড এবং মিডিল ইংলিশ পিরিয়ডের পলিটিক্যাল এবং লিটারি হিস্ট্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেজর ইস্যুগুলো কিন্তু এখানে উঠে এসেছে, তাই না? মেজর নামগুলো উঠে এসেছে, এগুলোর ভিতরেই মেইনলি ঘুরে ফিরে থাকে। তারপরে আবারও বলছি, দয়া করে আগের রেকর্ড ক্লাসগুলো একটু দেখে নিবা, কারণ ওখানে উইলিয়াম জেলং থেকে যেহেতু আলোচনা আছে, ওগুলো বুঝতে আরও সাহায্য করবে, কারণ ওখানে আরও অনেক কিছু আছে যেটা বিস্তারিত এখানে আলোচনা করা সম্ভব না। আচ্ছা তোমরা তাহলে ব্রিফ কোশ্চেনগুলো পড়ছো তো, ব্রিফ এবং শর্টগুলো পড়ছো? জি স্যার। হ্যাঁ, তো আশা করি এগুলোই ঘুরে ফিরে আছে নাকি? এই কথাগুলোই তো আছে, এগুলোই তো আছে নাকি? বা সমস্যা হচ্ছে কারো কোনোটাতে? ব্রিফ কোশ্চেনে কারো সমস্যা থাকলে বলো আগে। না স্যার। শর্ট কোশ্চেনেও একই জিনিস, ওই প্রেজেন্ট রিভল্ট, ওই 100 ইয়ার্স ওয়ার্ড, তাই তো, ওইগুলোই মেনলি ঘুরে ফিরে আছে। তাহলে একটু পড়ে নিবা। এখন আমি আশা করি শিট 2টা তোমরা পড়েছো, তো সেই ক্ষেত্রে এখন আমি এর সাথে ব্রড কোশ্চেনগুলো একটু দিয়ে দিচ্ছি। এখানে মনে ব্রড কোশ্চেন কয়টা দেওয়া আছে? 3টা। এই এজটা কিন্তু এবার গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গতবার যেহেতু আসেনি, একটু সিলেবাস আছে কারো কাছে, ইয়ে আছে, সেট আছে কারো কাছে, সেট সাজেশন আছে? আচ্ছা স্যার। ওখানে একটু দেখো তো, ওর আমি মিস হয় কিনা আবার 2022 সালে কোশ্চেনটা কোথা থেকে আসছে? এখানে তো থাকার কথা, পার্ট সি তে দেখি তো। তিনটা কোশ্চেন দিয়েছি। হোয়াট পিকচার অফ দ্য অ্যাংলো-স্যাক্সন লাইফ ডু ইউ গেট ইন বিওল্ফ? এটা পড়ার জন্য তো তোমরা একটু ভিডিও ক্লাসটা দেখে নিও, হ্যাঁ? ওখানে বিওল্ফের কাহিনীটা কিছুটা সংক্ষেপে একটু আলোচনা করা হয়েছে ইয়া থেকে, উইলিয়াম জেলং থেকে। স্যার শর্ট নোট অন বিলফ এটা 22-এ আসছে পার্ট বি তে। পার্ট বি তে আসছে, তাই না? তাহলে এবার এখান থেকে মানে সিতে তো কোনো কোশ্চেন আসেনি ওল্ড পিরিয়ড থেকে। না স্যার। তাহলে এই 3 নম্বর কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হিসেবে মনে রাখবা, ঠিক আছে? আর বিওল্ফ থেকে ব্রিফ কোশ্চেন আসছে, বা এই এজ থেকে ব্রিফ কোশ্চেন আসছে কোনো? পার্ল বলে কিছু আছে না, পার্ল? জি স্যার। হ্যাঁ ওটা মনে হয় মিডিল ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে আসছে। তাহলে বিওল্ফ থেকে কিছু একটা থাকবে। অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডে দুইজন রাইটারের নামও আসছে, প্রোজ রাইটারের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাংলো-স্যাক্সন। তাহলে কারা কারা হবে বলো তো, কারা কারা হবে? দুইটা নাম যদি বলতে চাই, কার কার নাম লিখবা? কিং আলফ্রেড আর বেডে। হ্যাঁ হ্যাঁ, দেখো সিম্পল, মানে পড়লে বিষয়গুলো তুমি কিন্তু জেনে যাচ্ছ, তাই না? অতএব এগুলো সুবিধা আছে। তো যাই হোক, এবার ব্রড কোর্স হিসাবে 3 নম্বরটা বেশ ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। তারপরেও 1 নম্বরটা একটু দেখে নিবা, কারণ নরমান কনকোয়েস্ট এবং ইটস ইফেক্টস অন ইংলিশ লিটারেচার, এটা একটু খেয়াল করতে হবে। তো ওকে, ঠিক আছে, তাহলে এই হলো পড়া। আশা করি এবার ব্রড কোশ্চেনগুলো পড়ে নাও, বুঝতে পারবা যে আসলে এখানে কি কি বিষয় আছে। ওকে স্যার। আগামী ক্লাসের মধ্যে শেষ করবা। আর আমাদের একটু দ্রুত আগাতে হবে, ঠিক আছে? দ্রুত আগাতে হবে, এই জন্য আমি সময়গুলো আর একটু কম দিব এখানে, বিশেষ করে এই যে বাংলার এই সাবজেক্টগুলো, মানে যেহেতু এতদিন পড়োনি, একটু চাপ নিতেই হবে, হ্যাঁ একটু চাপ নিতে হবে, একটু সময় দিতে হবে, তা নাহলে কিন্তু হঠাৎ করে রিস্ক হয়ে যাবে। তাহলে আমরা ড্রামা শেষ করছি, তাই না? ড্রামাটা শেষ করেছি। এখন আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো আমাদের মেইনলি ওদিকে পোয়েট্রির ব্যাপারটা আছে, হ্যাঁ? তো হিস্ট্রির সাথে যদি অ্যাড করা যেত
তোমরা কি যা পড়তেছো এ দিয়ে কি আর কিছু পড়ানোর সুযোগ আছে? আর একটা অ্যাড করার সময় আছে? পাশাপাশি সুযোগ নেই না? থাক, অত চাপাবো না, সেটা কোনোটাই হবে না। স্যার বাংলাগুলা না থাকলে হয়তো বা পড়াতে আচ্ছা, চাইতো। তাহলে বাংলাগুলো একটু দ্রুত শেষ করো, কারণ এটা 10টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? অত তো শেষ করতে হবে, তারপর আবার ওটা ধরতে হবে। আচ্ছা, হিস্ট্রিটা মোটামুটি ওইটাই তো স্যার চ্যাপ্টার কম, 7টা। হ্যাঁ হ্যাঁ, 15 দিনের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে হিস্ট্রিটা। তারপর পোয়েট্রিতে যেতে হবে, হ্যাঁ, এই মাসের মধ্যে মোটামুটি 2টা 3টা সাবজেক্ট শেষ করতে হবে। তো ওকে, ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য, আর ভালো করে পড়তে থাকো। তো ঠিক আছে, চাপ নিতে হবে পড়া, এই যে ক্লাস মিস করা মানে চাপ না নেওয়া। যারা ক্লাস মিস করতেছো তারা হয়তো পড়তেছো না, আবার পড়বো, স্যার কি ধরে না ধরে, এই চাপের জন্য হয়তো পড়ার ক্লাসে আসতেছো না। তো যাই হোক, এখন আর কিছু বলার নেই, তোমাদের আর কি বলবো, নিজের পড়াশোনা যদি নিজে না বোঝো আর কতদিন ইয়া করা যায়। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই।